দিশা নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। স্বভাবসুলভ হাসি খেলা করে তার ঠোঁটে। বাড়ি ভর্তি প্রিয় মানুষ, উৎসবের রং আর ভালোবাসা। বিয়ের ব্যাপারটা নিয়ে খুশি সে। চুল আঁচড়ে ঘুমাতে যাবে এবার। এই ভাবনা নিয়ে আয়নার সামনে থেকে উঠে দাঁড়িয়ে যায়। জানালা আটকাতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা অচেনা বলিষ্ঠ হাতের টান পড়ে তার ডান হাতটায়। চমকে ওঠে দিশা। কিছু বলার আগে একটা শক্তপোক্ত হাত তার মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে তাকায় দিশা। দিশার হৃৎস্পন্দন থেমে আসে এক মুহূর্তে। তাকে গায়ের কাছে টেনে এনে লোকটা দিশার গালে ঝুঁকে এসে তার কপালে আর গালে থাকা চুল সরিয়ে দেয় আলতো করে। ঘরের অন্ধকারে মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু শ্বাসের ভারী ঘনত্ব আর কণ্ঠের গভীরতা বোঝা যাচ্ছিল। আগন্তুক লোকটা ফিসফিস করে দিশার কানের কাছে হাসকি স্বরে বলে, রোজ। নিস্তব্ধ রাত, ঘরের চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সাহেবের আচমকা আওয়াজে দিশার শরীরের শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে একরকম অস্বস্তি। সে বুঝে যায় একে, এ হাসকি গলার স্বরের মালিককে ভুলবার প্রশ্নে ওঠে না। হৃদয়ের স্পন্দন মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠল। শব্দের মালিককে চিনতে সত্যি কষ্ট হয়নি দিশার। এইবার সাহেব বলে, মানে ক্যা থা তুমসে, ভুল গেই ক্যা? যদি দেখা না করো আমি বাসায় চলে আসব। সে দাঁড়িয়ে আছে দিশার সাথে জানালার পাশে। শরীরে চামড়ার জ্যাকেট, ঠোঁটে সেই চেনা বিদ্রুপান্তক হাসি, আর চোখে গভীরতা মেশানো শিকারীর স্থির দৃষ্টি। দিশার মুখ শক্ত হয়ে যায়, ঠান্ডা গলায় বলে ওঠে, আপনি এখানে কি করছেন? বাসা পর্যন্ত চলে এসেছেন? স্ট্রোক করছেন আমায়? সাহেব দিশাকে ছেড়ে বুকে হাত ভাঁজ করে গায়ে দেয়, দেয়ালে হেলান দিয়ে ঠোঁটের কোণে সেই বেয়ারা হাসি নিয়ে বলে, স্ট্রোক করছি না, তবে আমার কথার দাম আছে রোজ। আমি যা বলি তা করি, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। দিশার বিরক্তি কণ্ঠে বলে, রাত বিরাতে ফাজলামো করছেন আমার সঙ্গে, আর আমার পেছনে পড়ে আছেন কেন? সাহেব নির্বিকার গলায় বলে, ফাজলামো করব কেন? তুমি কি আমার বেয়ান নাকি? দিশার চোখে চোখ রাখে, সন্দেহ বাতিকভাবে দৃঢ় কণ্ঠে শিখারীর নজর বুলিয়ে জিজ্ঞেস করে, আপনার সমস্যা কি? কি চান আপনি? আর আপনার পরিচয় কি? হিন্দি বাংলা মিক্সড করে কথা বলেন কেন? বাংলাদেশি তো লাগছে না আপনাকে। সাহেব এবার গা এলিয়ে পাশের সোফায় বসে বলে, কত প্রশ্ন জিজ্ঞেস করছো আসতে? সব বলছি, আগে একটু পানি দাও তো রোজ। দিশা নিঃশব্দে উঠে পাশে রাখা জগ থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। সাহেব সেটা এক ঢোকে শেষ করে আচমকাই তার হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। দিশা চমকে ওঠে, কিন্তু প্রতিরোধ করে না। হয়তো ভয়, বা হয়তো একটা অজানা কৌতূহল ছিল তারও। তাছাড়া দিশা এতক্ষণে বুঝে গেছে সাহেব তার কোনো ক্ষতি করবে না, করলে আগেই করতে পারত। এবার সাহেব বলতে শুরু করে, তুমি ঠিক বলেছ, আমি বাংলাদেশি না, মুম্বাই থেকে এসেছি। এক কাজের জন্য কিছুদিন ঢাকায় থাকতে হচ্ছে। বাংলাটা এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি, তাই হিন্দি বাংলার মিশ্রণ হয় মাঝে মাঝে। তবে খুব একটা খারাপ বাংলা বলছি না, হ্যাঁ না? দিশা ঠান্ডা গলায় বলে, আমাকে মারতে চাইছিলেন কেন? সাহেব মাথা নিচু করে গম্ভীর গলায় বলে, ও তো মেরা ব্যাড লাক থা, মেরে প্যার কো কিসে মারতে হ্যাঁ? দিশার চোখ রাগে জ্বলতে থাকে। প্রশ্নের সোজাসুজি উত্তর দিন। সাহেব সোজা হয়ে বসে এবার, ঠোঁটে সামান্য হাসি, এক নির্মম সত্যের স্বীকৃতি স্বরূপ। হেসে হেসেই সে বলল, তুমি শায়েককে মেরে ফেলেছ, তার জন্যে আমাকে পাঠিয়েছিল ফাদার তোমাকে মারতে। চেনো তো নিশ্চয়ই ফাদারকে? আমাদের পুরো গ্যাং তোমায় খুঁজছে রোজ। ফাদারকে চিনি, কিন্তু শায়েক আপনার কে হয়? আর এই ফাদার? দিশার কণ্ঠে তীব্র বিস্ময়। সাহেব বলে, আমাকে, শায়েককে আর সোহানকে ছোট থেকে মানুষ করেছে ফাদার। আমাদের পালক বাবা বলতে পারো, যার কারণে ফাদার বলি আমরা। রক্তের সম্পর্ক নেই, এসব ছাড়ো। আগে বলো, শায়েককে কেন মেরেছ?
দিশার চোখ অত্যাধিক ঠান্ডা। সাহেবের থেকে চোখ অন্যদিকে নিয়ে বলে, শায়েক আমাকে রেপ করতে চেয়েছিল, তাই আমি ওকে মেরে দিয়েছি, বেশ করেছি। ওর মতো নোংরা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আমি পৃথিবী থেকে একটা জঞ্জাল সরিয়ে দিয়েছি। সাহেবের চোখে রাগ, ক্ষোভ কিছুই নেই, আছে শুধু শান্ত আর মুগ্ধ দৃষ্টি। এক মুহূর্ত চুপ থেকে দিশার কথা শুনে সে দাঁত চেপে বলে, ঠিক করেছ। যদি আমি এটা আগে জানতাম আমিও বাঁচিয়ে রাখতাম না ওকে। দিশা ঠোঁট চেপে বলে তারপর বলল, আমাকে সেদিন মারলেন না কেন? আপনি তো ওই দলেরই। সাহেব এবার চুপ। দিশার দিকে গভীর চোখে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলে, মুঝে প্যার হোগা তুমসে। কথাটা এমনভাবে বলা ছিল যা কোনো নাটকীয় ঘোষণা নয়, বরং পানির মতো সহজ কথা, অথচ ভারী ঠেকল। দিশা এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না, যদিও নরম মনের মেয়ে ও নয়। তারপর নিজের সত্তাকে ঝাঁকি দিয়ে বলে, এসব বলে লাভ নেই, ম্যানিপুলেট হব না আমি। তাছাড়া আপনাকে ভালোবাসার প্রশ্ন আসছে কোথা থেকে? সাহেব মুচকে হেসে বলে, সময় নাও, চেনো জানো আমাকে, তারপর ভালোবাসবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি ভালোবাসি তোমাকে, এটাই আমার জন্য যথেষ্ট। কিছুক্ষণ নীরবতা। তারপর সাহেব আবার বলে, আচ্ছা শায়েকের লাশ কোথায়? ফাদার খুঁজে পায়নি। আর যারা ওর সঙ্গে ছিল তারা কোথায়? পুড়িয়ে দিয়েছি তিনজনকে একসঙ্গে, দিশা বলে নির্লিপ্তভাবে। সাহেব হেসে ওঠে, উন্মাদের ন্যায় হাততালি দিয়ে বলে, দুর্দান্ত, আই এম ইমপ্রেসড। তারপর হাতটা থাবার ন্যায় করে দিশার দিকে ঘুরিয়ে বলে, মেরা শেরনি, মেরা বিবি কো তো এসেই হোনা চাহিয়ে। দিশা দাঁড়িয়ে পড়ে, হয়েছে আপনার সব জানা, এবার বের হন। আগে উত্তর তো দিয়ে যাও রোজ। কিসের উত্তর? আমার প্রপোজালের উত্তর হলো না, শুনতে পেয়েছেন? আমি আপনাকে কখনো ভালোবাসবো না। আপনি কাদের দলের ভুলে যাননি? সাহেব চোখে গভীরতা নিয়ে বলে, তুমি ঠিক বলেছ, আমি ভালো মানুষ নই, কিন্তু খারাপ মানুষরা ভালোবাসা পাবে না এমন কোথাও লেখা নেই। আমি যতটা সফট দেখাচ্ছি তোমার সামনে, বাস্তবে ততটা নই। কিছুদিন ঘুরবো তোমার চারপাশে, চেষ্টা করব বোঝানোর, তোমার মন জয় করতে, তোমার ফ্যামিলির মন জয় করতে, সব করব অ্যাজ এ গুড বয়। তারপর রাজি হলে ভালো, আর না হলে দিশার ঠোঁট কাঁপে। সাহেব ডেভিল হেসে বলে, না হলে তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, এমনকি তুমিও না রোজ। দিশা স্তব্ধ, ভয়, ক্ষোভ আর অজানা কিছুতে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাহেব আবার দক্ষভাবে জানালা দিয়ে নিচে নেমে যায়। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় দিশার দিকে। দিশা মুখ ঘুরিয়ে জানালা লাগিয়ে দেয়। এদিকে সাহেব বাইকে বসে নিজেকে বলে, ফার্স্ট টাইম প্রেমিক প্রেমিকা লাগছে, যে লুকিয়ে প্রেমিকার সাথে দেখা করতে গেল, হা হা হা। পরক্ষণে বুকের ওপর হাত রেখে নাটকীয় ভঙ্গিমায় বলে, হোয়াট এ ফিলিং ম্যান, হোয়াট এ ফিলিং। এরপর বাইক স্টার্ট হয়, গর্জন তুলে ছুটে যায় বাতাস চিরে। আর দিশা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জানালার পাশে। সাহেব যাওয়ার পর জানালা খুলে দিয়েছিল। বাইরের বাতাসে চুল উড়তে থাকে তার, এক অদৃশ্য শিহরণ নিয়ে, জীবনের নতুন এক আগমনের শুরুতে। সেটা ছিল প্রেম বা ভয়, না হয় আগুন আগুন খেলা, কিংবা তিনটে একসাথে। সত্যি বলতে দিশার আগ্রহ হচ্ছিল এই অদ্ভুত ধূসর বাদামি চোখের লোকটার ওপর। ও সায় দিচ্ছিল ও চাইছিল এসব। এইগুলো ভেবে এক পেশে হাসি ফুটে ওঠে দিশার ঠোঁটে। নিশুতি ভোরে সূর্যের প্রথম আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকতেই আরিয়ান ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে আসে। আজ একটু তাড়াতাড়ি উঠেছে সে, কারণ ওর আরও একটা কাজ আছে। দিশাকে ডাকতে হবে ভার্সিটির জন্য। দিশার ঘরের দরজায় হালকা টোকা দেয় সে, আর বাড়ি থেকে বলে, দিশা ওঠ, দেরি হয়ে যাচ্ছে, আজ আমি আগে রেডি আছি। ভিতর থেকে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর আসে, আজ যাব না আমি, তুই অর্পিকে কলেজে ড্রপ করে দিয়ে ভার্সিটি যা। তার গলায় ক্লান্তি, কণ্ঠে একটা চাপা স্বর। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো আরও কিছু বলবে, কিন্তু না থাক, মেয়েটার ইচ্ছা যখন নেই তখন জোর করা ঠিক হয় না। আজ না হয় রেস্ট নিক। তাই সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামে। অর্পি আর আরিয়ানকে নাস্তা করিয়ে তারপর পাঠায়।
এরপর বাইকে বসে অর্পিকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটির দিকে রওনা হয়। মাথায় ঘুরছে দিশার কথাগুলো। ওর না আসার কারণটা অসুস্থ নাকি বোনটা। ভার্সিটির গেট পেরিয়ে যখন ক্যাম্পাসে পা রাখে তখনই দেখে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে কথা। তাদের জন্য অপেক্ষা করছিল হয়তো। শান্ত কোমল মুখটা আরও একটু বেশি ক্লান্ত লাগছে আজ। চোখে একরাশ প্রশ্ন। সেই সেরা জানতে চায় দিশা কই। আরিয়ান হালকা হাসে আর বলে আজ আসেনি। কথার মুখে নীরবতা নামে, চোখে আভাস পাওয়া যায় হালকা মন খারাপের। আরিয়ান সেটা বুঝেনি, একটু মজা করে বলে ওঠে, তুমি কি শুধু দিশার বন্ধু? আমি তো আছি, আমাকে কি বন্ধু ভাবতে পারোনি? কথা এবার তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না জানায় সে ব্যাগ থেকে ফোন বের করে লিখে দেখায়, তোমাকে আমি বন্ধু ভাবি, খুব ভালো একজন বন্ধু, দিশার মতোই। আরিয়ান হাসে, এবার সত্যিকারের হাসি, যে হাসিতে প্রশান্তি থাকে। এই মেয়ে যার কণ্ঠে শব্দ নেই কিন্তু চোখে যত কথা, প্রতিটি অভিব্যক্তিতে সে শত শব্দ ফুটিয়ে তোলে। সেদিন ভার্সিটির ক্লাসে পাশাপাশি বসে ওরা দুজনেই মনোযোগী, কিন্তু মাঝে মাঝে কথা চুপি চুপি কাগজে লিখে কিছু বলে আর আরিয়ান মাথা নাড়িয়ে সাড়া দেয়। এভাবেই কথা চলে তাদের। ক্লাস শেষে কথা আরিয়ানকে নিয়ে যায় ক্যাম্পাসের এক কোণে, যেখানে গাছের ছায়া বসার একটা জায়গা আছে। ব্যাগ থেকে সাবধানে একটা স্কেচবুক বের করে আরিয়ানকে দেখায়। পাতা উল্টাতে উল্টাতে এক একটা চিত্র জীবন্ত হয়ে ওঠে। কখনো বর্ষায় ভেজা রাস্তায় হাঁটা এক মেয়ে, কখনো বা চুলে ফুল গুজে বসে থাকা এক বালিকা, আবার কখনো নিঃসঙ্গ কোণায় বসে থাকা এক তরুণীর মুখ। অভিমান, আশা আর অনুরাগের ক্যানভাস। প্রতিটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, একদম জীবন্ত লাগছে। আরিয়ান বিস্মিত হয়ে বলে, অসাধারণ, তুমি এত সুন্দর আঁকো, এতটা প্রতিভা তোমার মধ্যে লুকিয়েছিল, জানতামই না। কথা মাথা নিচু করে লাজুক হেসে নেয়। তার চোখে খেলে যায় একরাশ আনন্দের রেখা। অপ্রত্যাশিত প্রশংসা পেয়ে আরিয়ান এবার বলে, আমার জন্য একটা পেন্টিং করবে? আমি চাই তুমি আমাকে যেমন দেখো ঠিক তেমন একটা ছবি আঁকো আমার জন্য। কথা কিছু বলে না, শুধু একটা মিষ্টি হাসি হেসে মাথা নাড়ায়। যে হাসিতে আরিয়ান বুঝে যায় হ্যাঁ, একদিন সেই ছবিটা সে পাবে। হয়তো সেখানে আরিয়ান থাকবে, হাতের মুঠোয় রোদের আলো ধরে রাখা এক স্বপ্নের মানুষ হয়ে ক্যানভাসে। ক্যাম্পাসের পেছনের শুনশান রাস্তা দিয়ে দুজন হাঁটতে হাঁটতে ফিরে যায়। কথার আঁকা ছবির মতোই দিনটা রঙিন হয়ে ওঠে। শব্দহীন বন্ধুত্ব, নিঃশব্দ অনুভব, এই একদিনেই জীবনের এক অনন্য অধ্যায় হয়ে। সকালটা একটু বেশি ব্যস্ততায় ভরা আজ। আকাশে সূর্যের কিরণ, আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আরসি ঠিকই উঠে পড়েছে। চুলে খোঁপা, চোখে তীব্র ঘুম না, ঘুমের ছায়া, কিন্তু মনে প্রচণ্ড তৎপরতা। কারণ আজ রিভানের হসপিটালের ডিউটি আছে, আর সে জানে অল্প সময়ে সব কিছু গুছিয়ে না নিলে রিভান না খেয়ে বেরিয়ে যাবে। তাই সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছিল। সকালে আরিয়ান আর অর্পিকে খাইয়ে পাঠিয়ে দেয় কলেজে। রান্নাঘরে ঢুকে সে নিঃশব্দে একে একে কাজ শুরু করে দেয়। ডিম ভাজা, পরোটা, সবজি আর চায়ের ফ্লেভার, কাপে চিনি কমিয়ে দেয়া রিভানের পছন্দ মতো। তার প্রতিটা কাজে এক অন্যরকম ভালোবাসার গন্ধ মিশে থাকে, যেটা শুধু ভালোবাসার মানুষের জন্যই হয়। নিচের ডাইনিং টেবিলটা সে নিখুঁতভাবে সাজিয়ে রাখে। প্লেটের পাশে ন্যাপকিন, গ্লাসে পানি, আর মাঝখানে এক সিমটি হাসির মতো লাজুক এক ফুলদানিতে কিছু ফুল। আর সে জানে রিভানের গোছানো কাজ পছন্দ, তাই যতটা পারে গুছিয়ে নেয়। একটু পরেই সিঁড়ির ধাপে শোনা যায় ভারী পায়ের শব্দ। রিভান নামছে, তার সাথে রূপক সাহেবও। তিনিও তার কাজে বেরিয়ে যাবেন। আরসি এক ঝলক তাকায় রিভানের দিকে, তারপর নিজেকে সামলে নিয়ে কোমল গলায় বলে, চলুন, খাবার রেডি, একদম গরম গরম। দুজন বসে পড়ে টেবিলে। আরসি চুপচাপ গরম পরোটা তুলে দেয় প্লেটে, চা এগিয়ে দেয়। তার প্রতিটা স্পর্শে রিভান বুঝে ফেলে সে কতখানি যত্নে মোড়ানো ভালোবাসা। খেতে খেতে রিভান হঠাৎ আরসির দিকে তাকিয়ে বলে, তুমি খাওনি? বসো না আমাদের সাথে। আরসি চোখ নামিয়ে শান্ত গলায় বলে, না, আমি মায়ের সাথে খেয়ে নেব, উনিও উঠেছেন, একটু পরে আসবেন। রিভান একটু গম্ভীর হয়ে বলে, আচ্ছা ঠিক আছে,
তাহলে সময় মতো খেয়ে নিও, লেট করবে না। আরসি মাথা হেট করে হালকা করে মাথা নাড়ায়। এমন এক টুকরো যত্নময় কথাতেই তার হৃদয় ভরে ওঠে। রিভান খাওয়া শেষে আপন হাতে নিয়ে বেরিয়ে যায়। দরজায় পৌঁছে এক মুহূর্ত দাঁড়ায়, তারপর ফিরে এসে আরসির মাথায় হাত রাখে, কপালে ঠোঁটে স্পর্শ করে যায়। এই নরম স্পর্শে যেন দিনের সমস্ত ক্লান্তি মুছে যায়। এই মুহূর্তটাই তো আরসির স্বপ্ন ছিল। এতটুকুই তো চেয়েছিল সে, একজন স্বামী যার চোখে যত্ন আছে, হাতে শীতল আশ্বাস, আর হৃদয়ে ঠাঁই দেয়া সংসার নামের এক টুকরো ভালোবাসার পৃথিবী। রিভান দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পরও আরসি তার যাওয়ার পানে খানিকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। চোখে একরা শান্তি ও ঠোঁটের নিঃশব্দ হাসি। তারপর সে সীমা আর ফারিহার সাথে একসাথে খায়। গল্প করতে করতে হাসির রেশে ঘেরা সেই সকালের আবহাওয়াটাও কিছুটা উৎসব মুখর হয়ে ওঠে। খাওয়ার পরে সে রান্নাঘরের সব কাজ গুছিয়ে নেয়। তারপর সীমার দিকে তাকে বলে, আমি তাহলে বেরোচ্ছি, আজ দোকানে কিছু অর্ডার আছে, আগেই যেতে হবে। সীমা হেসে বলে, ঠিক আছে, সাবধানে যেও। আরসি আঁচলটা কাঁধে গুছিয়ে ব্যাগটা হাতে নেয়। দরজা পেরিয়ে যখন রোদ জ্বালা রাস্তায় পা রাখে, তখন তার চলার ভঙ্গিতে থাকে আত্মবিশ্বাস, আর চোখে থাকে একরাশ স্নিগ্ধ স্বপ্ন, যেখানে সংসার, ভালোবাসা আর নিজের ছোট্ট স্বপ্নের দোকান একসাথে পথ চলতে শেখাচ্ছে তাকে। এভাবেই একটি সকাল বোনা হয় আরসির জীবনে, নিস্তব্ধ যত্ন, নীরব ভালোবাসা আর প্রতিটি সম্পর্কের ভিতরে লুকানো ছোট ছোট প্রাপ্তির গল্পে। দোকানে পৌঁছানো মাত্রই রিমা আর শাহিনা উপস্থিত ছিল। শাহিনা বলে, তার নতুন বউয়ের আসতে আজ দেরি। আরসি হেসে বলে, সবাইকে খাইয়ে আসতে দেরি হয়ে গেল। সেই সকালে উঠে রান্না করেছি, তাও কাজ ফুরাতেই চায় না। যাই হোক, অবশেষে এলাম সব কাজ শেষ করে। আর নতুন বউ কি, বিয়ের অনেক দিন হয়ে গেছে? শাহিনা বলে, তা ঠিক। ও আর একটা সুখবর দেয়া হয়নি তোমায়, ভুলে গেছিলাম। আরসি মাথা উঁচু করে বলে, কি হয়েছে? শাহিনা রিমার দুই কাঁধ ধরে বলে, আরে আমাদের রিমার তো বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পরই বিয়ে। রিমা লাজুক হাসছে। রিমার দিকে তাকে আরসি বলে, আরে বাহ, এত বড় খবর আমি দেরিতে কেন পেলাম? এটা মানতে পারছি না। শাহিনা বলে, আরে তোমায় বলবো বলবো করে আর বলাই হয়নি। আরসি মেকিয়ে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ হ্যাঁ, এবার অজুহাত তো দেবেই। রিমা তখনও লজ্জা পাচ্ছিল। শাহিনা তাড়া দিয়ে বলে, লজ্জা পরে পাস, যা আগে ডেলিভারির প্যাকেটগুলো গোছা, এমনিতে অনেক কাজ বাকি, কাল করা হয়নি, আজকের মধ্যে সব শেষ করতে হবে। রিমা তড়িঘড়ি করে বলে, হ্যাঁ যাচ্ছি, কিছু প্যাকেট কাল করে রেখেছিলাম, খুব বেশি নেই। আরসি কাজে লেগে পড়ে। সে বলে, আমিও লিস্ট করে নিচ্ছি, আজকে বিকালের মধ্যে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে, তোমরা গোছাও। বিকেলের সোনাঝরা রোদ গায়ে হলুদের সঙ্গে পাল্লা দিয়ে রং ছড়াচ্ছে। বাড়ির উঠোনটা সাজানো হয়েছে হলুদ আর সাদা কাপড়ে। চারপাশে জোনাকির মতো ঝিকিমিকি আলোর লাইন, হাসি খুশি আনন্দ আর মিষ্টি গন্ধে ভরে উঠেছে পুরো বাড়ি। আজ রিহান আর কেয়ার গায়ে হলুদ। বাড়ির আঙিনায় বসে আছে এক টুকরো বসন্ত। কেয়া এই বাড়িতে আছে, তাকে যেতে দেয়া হয়নি। এই পরিবার ছাড়া কেয়ার কেউই বা আছে? তবে এই আয়োজনে যাকে নিয়ে সবার মুখে মুখে কথা, সে এখনো আসেনি। আর সে বিশিষ্ট ব্যক্তিকে আনার গুরুদায়িত্ব দেয়া হয়েছে ঋতিবকে। বিকেলের নরম আলোয় সাদা গাড়িটা এসে থামে বাড়ির গেটের সামনে। গেট খুলে যখন রুহি পা রাখে উঠোনে, সবাই এক মুহূর্তের জন্য থেমে যায়। হলুদ গাউনের ফাঁকে মুখ ভর্তি হেসে দাঁড়িয়ে থাকা রুহিকে দেখে সত্যি মনে হলো এটা কোনো রক্ত মাংসের মানুষ নয়, এক জীবন্ত পুতুল, অথবা তার চেয়েও বেশি কিছু, একটা জীবন্ত বারবি ডল, যে হেঁটে এসেছে কল্পনার জগৎ থেকে। চোখে একটু বিস্ময়, ঠোঁটে সেই লাজুক হাসি। রুহির সেই চেহারা দেখে প্রথমে ঝাঁপিয়ে পড়ে দিশা আর অর্পি। দিশা বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম কিউটি। এই বলে অর্পি আর দিশা দুজন মিলে জড়িয়ে ধরে। রুহিও খিলখিলিয়ে হেসে ওঠে, চোখে মুখে অপার আনন্দ উপচে পড়ছে। সেও তাল মিলিয়ে বলে, আমারও তোমাদের খুব মনে পড়ছিল। তার গলায় সে চেনা শিশুসুলভ উচ্ছ্বাস। আরসিও এগিয়ে আসে। অনেকদিন পর ছোট বোনকে দেখে ওর চোখে জল টলমল করে ওঠে। আরসি জড়িয়ে ধরে বলে,
আমার পুতুলটা ঠিক আগের মতো আছে কি, আরও একটু বড় হয়েছে মনে হচ্ছে। রুহি বলে, উফ আপু, বড় হয়েছি তো আমি। আর আগে বলো জিজু কোথায়? আরসি বলে, উনি তো হসপিটালে, আজ আসবে না, আসলেও রাত হতে পারে। রুহি মাথা নাড়ে। রিভান আজ আসতে পারেনি, এক জরুরি অপারেশনে ব্যস্ত। তবু ওর কথা বারবার উঠছে। রুহি আফসোস করে বলে, জিজু থাকলে মজাটা আরও জমত। এদিকে মাহফুজা বেগম এসে পড়েছেন পরিপাটি করে শাড়ি পরে, হাতে হলুদের থালা। নাতি নাতনিদের নিয়ে মজা করতে করতে হাসতে হাসতে আদরে আদরে দিয়ে গেলেন হলুদ। তিনি হলেন এই পরিবারের প্রাণভ্রমরা। সীমা, রূপক সাহেব, ফারিয়া, সুমন সবাই একে একে হলুদ লাগায়। ঠিক তখনই রিহান এগিয়ে এসে রুহির দিকে তাকে বলে, ওঠে। আরে পিসি বেয়ান, আপনার দর্শন পেয়ে মনটাই ভরে গেল। তার কণ্ঠে ছিল দুষ্টু মিষ্টি সুর। রুহি হাসিতে ফেটে পড়ে আর বলে, আমারও খুব ভালো লাগছে। কে আপুকে তো মাশাআল্লাহ রাজকন্যার মতো লাগছে। কেয়া হেসে রুহির গাল টিপে বলে, তুমিও তো একটা রাজকন্যা, পুরো পুতুল লাগছে আজ। ঋতিব এসব দৃশ্য এক কোণে দাঁড়িয়ে চুপচাপ উপভোগ করছিল। চোখ আটকে ছিল রুহির পানে। মনে হচ্ছিল কেউ যেন একটা সুইচ অন করে দিয়েছে। বারবি ডলের হাসি মুখটা বারবার বেজে উঠছে, জীবন্ত হয়ে উঠেছে, নিজেও বুঝতে পারেনি। ঠোঁটে একটা নরম হাসি খেলে গেছে। এরপর শুরু হলো গান বাজনা। কেয়ার বান্ধবীরা রিহানকে ঘিরে ধামাকা নাচে মাতিয়ে তোলে। রুহি, দিশা আর অর্পি নিজেদের ছোট্ট দলে নাচ শুরু করে। মুখে মুখে গানের সুর, পায়ে পায়ে তালের ছন্দ। হলুদের রঙে আলোয় মিশে মিশে গেল তাদের হাসি, গান আর স্মৃতির পাতায় লেখা এক বিকেল। ঋতিভের চোখে তখন শুধু একটা চিত্র ভেসে উঠেছে। রুহি হলুদ গাউনে আলো ছড়ানো সে হাসি নিয়ে। পুরো পৃথিবীর সবটুকু সৌন্দর্য ওর চারপাশে জমা হয়ে গেছে। এরকম বারবিডল থাকতে কারো মুড অফ থাকে কি করে? একাই বাড়িকে স্বর্গ বানিয়ে তুলেছে। এটা শুধু গায়ে হলুদের অনুষ্ঠান নয়, এটা ভালোবাসা, আত্মীয়তার বন্ধনের এক রঙিন উৎসব। যে বিকেলটা কারো মনে থেকে যাবে চিরকাল। রাতটা ছিল আরও অন্যরকম, হাসি আর আনন্দে ভরপুর। সন্ধ্যার পরে যখন বাড়িটা একটু একটু করে নিরালয়ে ঢলে পড়েছে, তখনই রুহিকে সবাই থেকে যাওয়ার অনুরোধ করে। আরসিও মাকে ফোন করে জানিয়ে দেয় রুহি আজ আমাদের সাথেই থাকবে। ফোনটা রাখার সময় রুহির চোখে ধরা পড়ে একরাশ অদ্ভুত উষ্ণতা, যেটা সে ঠিক ব্যাখ্যা করতে পারে না, শুধু অনুভব করা যায়। এই বাড়িতে আজই প্রথম থাকা রুহির। অর্পির হাত ধরে সে পুরো বাড়িটা ঘুরে দেখে। এক একটা কোণ এক একটা গল্প বলে। দেয়ালে ঝোলানো পুরনো ছবি, ছাদ থেকে ঝুলে থাকা হলুদ আলো আর খোলা জানালা দিয়ে আসা হাওয়া, সব কিছু মিলে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে তার মনে। হঠাৎ রুহি থেমে বলে, কত বড় বাড়ি গো, এখানে আমাকে একা ছেড়ে দিলে তো আমি হারিয়েই যাব। অর্পি হেসে বলে, না না, হারিয়ে গেলে এই কিউটিকে পাবো কিভাবে আমরা? এই কথা একটু চমকে ওঠে রুহি। এমন খোলা মন, এমন দুষ্টু মায়ায় সে অভ্যস্ত নয় এসবের কাছে। তারও ভালো লাগছে সবাইকে। এইসব মুহূর্তের মাঝে অর্পির ফোনে একটা কল আসে। ব্যস্ত মুখে সে বলে, দাঁড়াও একটু আসি, বলে সে যায় হুড়মুড় করে। রুহি তখন নিজের মতো বাড়ির পেছনের দিকটা দেখতে দেখতে হেঁটে যায়। টিনের ছাউনি দিয়ে একটা একতলা ঘর, নিরিবিলি একটু আলাদা গোছের। ও জানতো না এখানে কেউ থাকে। ঘরের দরজাটা আধা খোলা, ভেতরে উকি দিয়েই সে থমকে দাঁড়ায়। ঋতিব সেখানে বসে আছে, হাতের মগে ধোঁয়া ওঠা কফি, চোখে রিডিং গ্লাস আর কোলে একটা মোটা বই। তাকে দেখে ঋতিব চোখ না তুলে উপস্থিতি টের পেয়ে বলে, ভেতরে এসো, উকি ঝুঁকি মারছো কেন? রুহি খানিকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আমি কেন উকি মারব? আমি তো জানতাম না আপনি এখানে থাকেন। তার গলায় একরাশ অস্বস্তি আর চোখে লজ্জা ধরা পড়ে। ঋতিব পাশে রাখা একটা বিস্কুটের বয়াম এগিয়ে দেয়। রুহি কোনো দ্বিধা না করে হাতে তুলে নেয় কয়েকটা বিস্কুট মুখে দিয়ে বলে, মজা তো? ঋতিব সেই সরলতা দেখে হালকা হেসে ফেলে। এই মেয়েটার মনটা খোলা আকাশ, যেখানে কোনো শর্ত নেই, কোনো রং ঢং ভান নেই। তারপর ঋতিব বই বন্ধ করে রেখে বলে, চলো বারান্দায়, ওখানে ঠান্ডা বাতাস আসে, ভালো লাগবে। রুহি নিঃশব্দে মাথা নাড়ে। সে তার পিছু পিছু চলে যায় বারান্দায়। বারান্দাটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। একপাশে টিনের ছাদ, সুই সুই করে খোলা আকাশ দেখা যায়।
আর দূরে সারি সারি গাছ। ঋতিব বারান্দার রেলিংয়ের ওপরে উঠে বসে, কিন্তু রুহি থেমে যায়। কি করবে বুঝতে পারে না। এক পা এগোয়, আবার পা সরিয়ে নেয়। ঠোঁটটা কাঁপে, চোখ মুচকে আসে। এইটাতে কিভাবে ওঠে? ঋতিব এক নজর তাকে বুঝে ফেলে সব কিছু। সে নিজের থেকে নিচে নেমে আসে, এসে ধীরে তার কোমরে হাত রেখে এক মুহূর্তে রুহিকে রেলিংয়ের ওপর তুলে দেয়, তার শরীরকে হালকাভাবে আগলে রেখে। তারপর নিজের রেলিংয়ে বসে পড়ে। ঘটনাটা এত হঠাৎ ঘটে যে রুহি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে একটা কোমল শক্ত ভরসার হাতের মধ্যে আবিষ্কার করে। তার ফুলো ফুলো গাল দুটো রক্তিম হয়ে ওঠে, চোখে নেমে যায় মৃদু লজ্জা। তাই চোখ নামিয়ে নেয় সে। একটা দমকা হাওয়া আসে, যে হাওয়ার মধ্যে হালকা নরম অনুভব হয় মুহূর্তটা। রুহির কাঁধ ছুঁয়ে যায় একটা পাখি। কোথাও কোনো শব্দ নেই, শুধু একটা চোখ অপরের দিকে তাকিয়ে থাকে, কিছু না বলে। এতটুকু সময়ে যেন অজান্তে একটা বাঁধন তৈরি হয়ে যায়, যা শব্দে ধরা যায় না, যা অনুভবে লুকিয়ে থাকে, শুধু বোঝা যায়, অনুভব হয়। রাত নেমেছে, আকাশে তারার জ্যোতি স্পষ্ট নয়, তবুও একরকম শান্তি আছে তার অস্পষ্টতায়। হালকা কুয়াশা জড়িয়ে আছে চারপাশে, শীতের শুরু, তবে তেমন একটা ঠান্ডা নেই। তবে প্রকৃতি নিজে একটা মৃদু চাদরে মুড়ে দিয়েছে চারদিক। রেলিংয়ের কিনারে বসেছিল রুহি আর ঋতিব। রুহির চোখে মুখে তখনও লজ্জার গোলাপি আবরণ। কিছুক্ষণ আগের একচেটিয়া মুহূর্তটা এখনও তার গালপাতে ছড়িয়ে আছে। হাওয়ার হালকা পরশে রুহি একটুখানি কেঁপে ওঠে। হালকা শীত শীত করছে তার। হঠাৎ করে চলে আসায় তাড়াহুড়ো কিছু আনেনি সে। ঠান্ডায় হাত গুটিয়ে নিজের বাহুতে ঘষে একটু উষ্ণতা খোঁজে। ঠিক তখনই ঋতিবের চোখে পড়ে সে দৃশ্য। রুহি কিছু বছর আগে ঋতিব এক লাফে রেলিং থেকে নেমে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। বিস্ময়ে রুহি তাকিয়ে থাকে ওর পেছনে। ভাবলো কি হলো হঠাৎ। কিছু সময়ের মধ্যে ঋতিব ফিরে আসে, হাতে নিজের একটা পাতলা সোয়েটার রুহির দিকে বাড়িয়ে দেয় আর বলে, এই নাও, এটা পরো। রুহি তাড়াতাড়ি মাথা নাড়ে আর বলে, না না, লাগবে না, এতটাও ঠান্ডা লাগছে না। ঋতিব গম্ভীর গলায় বলে ওঠে, আমি জিজ্ঞেস করেছি, এত কথা বলো কেন তুমি? নাও, চুপচাপ পড়ে নাও, নো মোর কোশ্চেন। সেই কণ্ঠস্বরে একরকম আদেশ থাকে। রুহি আর কিছু না বলে সোয়েটারটা পরে নেয়। বিশাল এক পোশাক তার গায়ে ঢলে পড়ে। হাঁটু অবধি নেমে আসে জামাটা। ঋতিবের বলিষ্ঠ শরীরের মাপে কেনা সোয়েটার রুহির ছোট্ট শরীরের হবেই না স্বাভাবিক। রুহির ক্ষীণ শরীরের গায়ে যেন ঢেউ খেলানো একটি কম্বল হলো এটি। সোয়েটারের ভেতরে পকেটে হারিয়ে যায় রুহির হাত দুটো, তবু সে উষ্ণতা একটা নরম মায়া জড়িয়ে থাকে। ঋতিব একবার চোখে দেখে নিল রুহিকে, ঠোঁট চেপে বলল, বেশ বড় হয়েছে সোয়েটার। রুহি আনমনে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমার শরীর কি আপনার গন্ডার মার্কার শরীরের মতো? ঋতিব বড় বড় করে তাকালো রুহির দিকে। কথার তালে বলে ফেলেছে রুহি। চোখ খিঁচে নিজের জিভে কামড় লাগালো আর অন্যদিকে ঘুরল। ঋতিব ধমকে বলে, কি বললে? গন্ডার আমি? রুহি মাথা নাড়িয়ে তাড়াতাড়ি বলে, না না, আপনি কেন গন্ডার হবেন? আমি গন্ডার থক্কু আসলে। ঋতিব আবার ধমকে বলে, শাট আপ, মুখ খুলে বাজে বকতে থাকে, ইডিয়েট। রুহি একটু চুপসে গেছে ধমকে। সারাদিন শুধু ধমকাধমকির উপর রাখে, তাই মুখটা ছোট করে রাখলো। গালটা একটু ফুলেছে অভিমানে। যদি এটা নতুন কিছু না, রীতি প্রায়ই এমন একটু ধমকাধমকি দিয়ে রাখে তাকে। কখনো তার প্রশ্নের উত্তর না পেলে কখনো তার বাচ্চামো দেখে। এই ছেলে মানুষই মেয়েটা তার ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত, আর সে প্রতিবারই ঠান্ডা গলায় একশট কথা শুনিয়ে দেয়। তবু আজ যেন একটু আলাদা লাগছে রুহির কাছে। আজকের এই কথা শুনেই ধমকটুকু কেমন জানি কেটে বসেছে মনে। চোখে একটু কুয়াশা এসে জড়িয়েছে, কি না বোঝা যাচ্ছে না ঠিক করে। সে মুখ নামিয়ে কাঁপা গলায় বলে, আপনি সব সময় আমাকে বকেন স্যার, আমি ওভাবে বলতে চাইনি। তবুও কোনো অভিযোগ নেই তার কণ্ঠে, বরং একটুখানি অভিমান মাখানো অনুরোধ ধরা পড়ে। মেয়েটা কিছুই না বলে হয়তো উঠে যেতে পারত, কিন্তু না, সে থেকে গেছে, কারণ ঋতিবের সামনে সে নিজের সব রকম অনুভবগুলো রেখে দিতে চায়। ঋতিব তখন পর্যন্ত আকাশ দেখছিল, কিন্তু এবার চোখ ফেরায় মেয়েটির দিকে। সামনে রেলিং ধরে বসে আছে সে, মুখ ফুলে আছে এমনভাবে যেন কেউ তার খেলনা কেড়ে নিয়েছে। সম্পূর্ণ বাচ্চা সুলভ।
ঋতিভের চোখ আটকে গেল রুহির ফোলা ফোলা গাল দুটোয়। একটা মৃদু ভাবনা তার মনের মধ্যে টুক করে এসে পড়ে। সে ভাবে, এই মেয়ে কি জানে গাল ফুলালে ওকে ঠিক কতটা কিউট লাগে। হেসে ফেলতে ইচ্ছে করে তার, কিন্তু হাসির বদলে একটা নীরব আবেশ জন্ম নেয় তার চোখের কোণে। রেলিং থেকে নেমে রুহির সামনে গিয়ে দাঁড়ায়। রুহির ঠোঁট তখনও কাটা, কথা দিয়ে আটা। চোখ দুটো নামিয়ে রেখেছে, কারণ অভিমান চাপা দিতে চায়, কিন্তু ঋতিব থেমে থাকে না। তার চোখ তখন রুহির মুখে, বিশেষ করে সেই দুই ফোলা গালের ওপর, যেটা বকাঝকা খাওয়া কোনো শিশুর মতো ফুলে রয়েছে। কপালের বেবি হেয়ার বারান্দায় ঠান্ডা বাতাস উড়ছে। মুহূর্তে এক অবাক করা কাজ করে ফেলে ঋতিব এবার রুহির দিকে তাকিয়ে আলতো হেসে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তার দু চোখে ছিল তখন এক ধরনের অদ্ভুত মায়ার রেখা। হঠাৎই সে রুহির ফোলা ফোলা গাল দুটো এক হাতে আলতো করে চেপে ধরে, একদম কোনো দুষ্টু শিশু যেমন তেমন, অবশ্য তার থেকে কম নয়। ঋতিব মুস্কি হেসে গাল দুটো চেপে বলে, হাউ ক্যান সামওয়ান বি দিস কিউট? এইটুকু কি সবসময় এত ফুলে থাকে? এই দুটো কি, নাকি আমাকে দেখলেই এমন হয়? রুহির নিঃশ্বাস আটকে আসে মুহূর্তে। তার চোখে বিস্ময়ের ঢেউ। বড় বড় চোখে তাকিয়ে থাকে ঋতিভের দিকে। একটু প্রস্তুত ছিল না এমন আচমকা আদরের জন্য। মুখভর্তি একরাশ লাজুকতা যেন রং ছড়িয়ে দেয় গালের প্রতিটি কোণে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ আটকে যায় কণ্ঠের ঠিক গহীনে। সময় থমকে দাঁড়ায়, বাতাস থেমে যায় এক মুহূর্তে। রুহি আজ অবাকের পর অবাক। রুহির সাড়া না পেয়ে ঋতিব কিছু না বলে আবার রেলিংয়ে ফিরে আসে। মাঝে মাঝে সে নিজের কাজে অবাক হয়। কি এক অসহ্য অনুভূতি। তবে অপ্রকাশ্য আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে। রুহি খানিক পর লজ্জা পেয়ে চুপচাপ রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় রাস্তায় চোখ পড়ে এক বেলুন বিক্রেতার ওপর। তার হাতে অনেকগুলো ঝিলমিল বেলুন, রঙিন আলোয় যা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। রুহির চোখ চকচকিয়ে ওঠে। খুশিতে সব ভুলে মুখ খুলে বলে যায় নিজের অজান্তেই। সে খুশিতে ঋতিবের হাত টেনে বলে, স্যার দেখুন দেখুন ঝিলমিল বেলুন। ঋতিব একবার বাইরে চোখ বুলিয়ে নিয়ে বলে, সো হোয়াট? রুহি বিরক্ত মুখে বলে, আরে আপনি বলেছিলেন না আমি যদি ফিজিক্সের টেস্টে 90-এর উপরে পাই আপনি গিফট দিবেন আমাকে। এই বেলুনটাই দিন না গিফট আমাকে। ঋতিব ভুরু কুঁচকে তাকে বলে, এসব দিয়ে তুমি কি করবে? তোমার কি এসব নিয়ে খেলার বয়স আছে? রুহি ঠোঁট ফুলিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? দিন না প্লিজ, আপনি তো কথা দিয়েছিলেন। ঋতিব একটু কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়, চলো দিচ্ছি। রুহি নামতে যায় রেলিং থেকে, কিন্তু ওটা তার জন্য বেশ উঁচু। আগেও এমন ঘটেছে, এবারও হয়তো নামতে গিয়ে ঝামেলা হতো যদি না ঋতিব ঠিক তখনই তার দিকে এগিয়ে এসে দু হাতে তাকে নামিয়ে না আনত। ঋতিভের শক্ত বাহুতে রুহির ছোট্ট দেহটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। রুহি এবার এসব নিয়ে কিছু ভাবে না। তার মনে পড়ে আসে বেলুনের দিকে। গেটের কাছে গিয়ে ঋতিব দুটো ঝিলমিল বেলুন কিনে নেয়। রুহি সে বেলুন হাতে নিয়ে পৃথিবীর সব রং নিজের চোখে ধারণ করে নেয়। আনন্দে চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে। সে মুখে হাসি ছড়িয়ে বলে, কত সুন্দর তাই না? ধন্যবাদ, আপনি আসলে অনেক ভালো স্যার। ঋতিব মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু ঠান্ডা স্বরে বলে, ওয়েলকাম। রুহি বেলুনটা এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। কখনো আকাশের দিকে তুলে ধরে, কখনো আবার নিজের মুখের কাছে এনে দেখে তার প্রতিফলন। এক টুকরো শিশিরের মতো নিষ্পাপ আনন্দ তার চোখে মুখে খেলে যাচ্ছে। ঋতিব চুপচাপ তাকিয়ে থাকে রুহির দিকে। এই ছোটখাটো মেয়েটা সামান্য একটি বেলুনেই এমন খুশি হয়ে যেতে পারে। জীবনে কত কিছু পেয়েও যারা তৃপ্ত হতে জানে না, তাদের পাশে এমন একটা মানুষ আলাদা এক দ্যুতি ছড়িয়ে দেয়। একটা মৃদু হাওয়া বইছে, আকাশে হালকা কুয়াশা, আর নিচে দাঁড়িয়ে এক যুবক চুপচাপ ভাবছে হয়তো এই মেয়েটার হাসির চেয়ে বেশি কিছু দিতে চেয়ে একদিন নিজের মতো করে, একেবারে নিজের করে। বাড়ির উঠোনে ছায়া আলো মেশানো পরিবেশে দাঁড়িয়ে আছে অর্পি। তার চোখে একরাশ দুশ্চিন্তা। কিছুক্ষণ আগে তার এক বান্ধবী ফোন করেছিল, ক্লাসের কিছু জরুরি নোটস চেয়েছে। খাতাটা খুঁজে সেটা নিয়ে ডিসকাস করে দুজন। রুহির কথা মাথায় আসতেই গিয়ে দেখে রুহি সেখানে নেই।
তাই উদ্বেগ নিয়ে সারা বাড়ি খুঁজেছে ছোট্ট মেয়েটাকে। রুহি এই নতুন পরিবেশে ঘুরছিল বিধায় তাকে না দেখে এক ফোঁটাও শঙ্কাও ঢুকে পড়েছিল অর্পির মনে। অবশেষে দরজার ফাঁক দিয়ে বাইরে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে উঠোনের কোণায় রুহি দাঁড়িয়ে আছে। তার হাতে লাল নীল রঙের একটি বেলুন, যার রং যেমন ঝলমল করছে। রুহির পেছনে দাঁড়িয়ে আছেন ঋতীব, মুখে শান্ত এক হাসি লেপটে। অর্পি দৌড়ে গিয়ে রুহির পাশে দাঁড়ায়। গলায় একটুখানি অভিযোগ আর একটুখানি আদরে সুরে বলে ওঠে, কোথায় ছিলে তুমি রুহি? আমি তো তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। রুহি মুখে হাত রেখে অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলে, ও সরি আপু, তোমার কথা একেবারেই মনে ছিল না। আসলে আমি একাই সারা বাড়ি ঘুরে ঘুরে স্যারের ঘরে চলে গিয়েছিলাম ভুলে। অর্পির চোখে মুখে একটু স্বস্তির ছোঁয়া। রুহিকে জড়িয়ে ধরে তার কথার সাথে সাথে জিজ্ঞেস করে, আর এই বেলুনটা কোত্থেকে এলো? রুহির চোখ ঝলমলে হয়ে ওঠে, শিশুর মতো সরল গলায় বলে, এটা তো স্যার আমাকে গিফট হিসেবে দিয়েছে। অর্পি মৃদু হেসে বলে, বা সুন্দর তো, আমি একবার কিনেছিলাম ঝিলমিল বেলুন, কিন্তু দুদিনের মধ্যেই ফেটে গেল। রুহি এবারও হেসে ফেলে। সে হাসির শব্দ যেন গাছের পাতায় জমানো শিশির ভেঙে পড়ার মতো স্নিগ্ধ। ঋতীব একটু দূরে দাঁড়িয়েছিল, এবার নরম গলায় বলল, আচ্ছা রাত হয়েছে অনেক, খেয়ে ঘুমিয়ে যাও অর্পি, কাল ভাইয়ার বিয়ে নিয়ে অনেক কাজ বাকি। তারপর চোখ সরিয়ে নিয়ে রুহির দিকে তাকিয়ে ঠোঁটে এক টুকরো দুষ্টু হাসি এনে বলল, আরে তুমিও তোমার পকপক করে রেডিও আজকের মতো অফ করে দাও। আর এখন আর কোনো গল্প নয়, গুড নাইট, ঘুমিয়ে পড়ে দুজনেই। রুহির চোখে মুখে অভিমান আর হাসির মিশেল। সে ঠোঁটে স্কেচ স্ট্রেপ মেরেছে এমন ভঙ্গি করে বলল, আচ্ছা স্যার, রেডিও অফ। ঋতীব হেসে মাথা নেড়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে। তার পায়ের ছায়া উঠোনে লেপ্টে থাকে। অর্পি রুহির কাঁধে হাত রেখে বলে, চলো ঘরে যাই, আজকে অনেক দুষ্টুমি হয়ে গেছে। রুহি মাথা নাড়ে, হাতে বেলুনের শক্ত করে ধরে রাখে হাতে বেলুনটা। এই ছোট্ট উপহারেই গেঁথে আছে এক চিলতে ভালোবাসা, এক স্নিগ্ধ নিরাপত্তা। অর্পি রুহি খেয়ে নেয়, এরপর অর্পি রুহিকে নিজের রুমে নিয়ে যায়। আজ তারা একসাথে ঘুমাবে। বাড়ির ছাদের উপরে তখনও কুয়াশা জমে, আর নিচে ছোট্ট উঠোনে গাঢ় নিঃশব্দতা। এই মুহূর্তের মাঝে যেন গড়ে উঠেছে সম্পর্কের অদৃশ্য সেতু, রক্তের নয়, ভালোবাসার সুতোয় গাঁথা। রাত গভীর হয়। রুহি ঘুমিয়ে পড়ার আগে তার বেলুনটা খাটের পাশে বেঁধে রাখে, আর ঋতীব তার জানালার পর্দা টেনে দিয়ে চোখ বন্ধ করে। মনে মনে হয়তো আজকের সন্ধ্যা থেকে রাতের খুনসুটি সব ফ্ল্যাশব্যাক ভেবে একটুখানি মুচকি হাসে। সকালের রোদটা যেন আজ একটু বেশি কোমল, যেন সূর্য নিজেই জানে এই বাড়িটায় আজ কিছু পবিত্র, কিছু চিরন্তন ঘটতে চলেছে। সে আলোয় গোধূলি রঙের পর্দা দুলছে জানালায়, উঠোনে ছড়ানো রঙিন পাপড়িগুলো বাতাসে নাচছে দুলছে, আর ফুলগুলো নিজেদের সাজে গর্ব অনুভব করছে। উঠোনে বিশাল কানপি দিয়ে ঢাকা হয়েছে এক কোণ, যেখানে বসানো হয়েছে অতিথিদের জন্য আরামদায়ক চেয়ার, সোফা আর ছোট ছোট রাউন্ড টেবিল। টেবিলগুলোর মাঝখানে কাঁচের বাটিতে রাখা গোলাপ ফুল আর মোমবাতির আলো যেন নরম করে তুলেছে সন্ধ্যার মায়া। বাড়ির গেটের সামনে এক রঙিন রাজ্য, লাল সাদা হলুদ বেলুনের সমারোহ, ফুলের মালায় গাঁথা শুভেচ্ছা বার্তা, স্বাগত হে নবদম্পতি। বাড়ির ভেতরে এক আবেগের নীড়, রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ি আর রেজেলার ঘ্রাণ। কেউ ব্যস্ত মেহমান সামলাতে, মেহমান সামলানোর দায়িত্ব নিয়েছে রিভান। সব কিছু সেই তদারকি করছে। রিভান আজ নিজের ঘরেও টিকছে না। রিহান আর কেয়ার বিয়ে, প্রতিটি চেয়ার, প্রতিটি খাবারের প্লেট, সবার আগমন প্রস্থানের হিসেব, সব কিছু ওর চোখের মনিটরে। ক্লান্তি আছে, কিন্তু ভাইয়ের মুখে সেই আশ্চর্য মুগ্ধতার হাসিটুকু দেখলেই সে আবার ছুটে পড়ে নতুন দায়িত্বে। রিভান পড়েছে হালকা মেটালিক ব্লু কালারের শেরওয়ানি, সোনালি বোতামে চোখ ধাঁধিয়ে দেয়। সঙ্গে রয়েছে মিলিয়ে নেয়া জামদানি পাঞ্জাবি ও সাদা পাজামা। হাসি মুখে সবাইকে স্বাগত জানাচ্ছে সে। আরিয়ান পরেছে হালকা অফ হোয়াইট পাঞ্জাবি, সঙ্গে সিলভার ঘড়ি। বিয়ের দিনের ভিড়ে একদিকে ওয়ার্কারদের কন্ট্রোল, অন্যদিকে অতিথিদের হাসি মুখ। সবই সে হাসি হাসি মুখে সামাল দিচ্ছে পরিবারের লোকজনদের। ঋতীব পড়েছে ওয়াইন রঙের কুর্তা পাজামা,
সঙ্গে ম্যাচিং ওয়েস্টকোট, আঁটোসাঁটো হওয়া বলিষ্ঠ ফর্সা শরীরে বেশ মানিয়েছে তাকে। খাবারের মেনু, চেয়ারের ব্যবস্থা, অতিথি লিস্ট সব কিছু ছকবদ্ধ রাখার জন্য তার চিন্তার ছাপ স্পষ্ট চোখে মুখে। তার দায়িত্ব নিয়ে কোনো হেলাফেলা পছন্দ না। রিভান ঋতিভের কাছে এসে বলে, সব ঠিকঠাক তো ঋতিভ? ঋতিভ বলে, হ্যাঁ ভাইয়া, এভরিথিং ইজ অল রাইট। বিকেলের দিকে রিহান এসে স্টেজে বসে। রিহান আজ পরেছে অফ হোয়াইট রঙের রেশমি শেরওয়ানি, যার ওপর সূক্ষ্ম সোনালি জারদর্শি কাজ যেন আলোয় ঝিকিমিকি করছিল। সাদা পাজামা আর মিলিয়ে নিয়ে এমব্রয়ডারির মোজারি পড়েছিল পায়ে, আর বা হাতে প্লাটিনাম ব্র্যান্ডের ঘড়ি। উজ্জ্বল মুখে চোখে এক অন্যরকম দৃপ্তি নিয়ে দাঁড়িয়েছিল। একজন প্রেমিক বর হয়ে যার প্রতীক্ষা আজ পূর্ণতা পেল। আরিয়ান এক ঝলক রিহানের দিকে তাকে মুচকি হেসে এগিয়ে গেল। আজকের সাজে রিহানকে দেখে তার মুখ থেকে একরাশ দুষ্টুমি মিশ্রিত প্রশংসা বেরিয়ে এলো। তার কণ্ঠে ছিল এক ধরনের মজা আর প্রশংসার মিশেল। বলল, আজ তো পুরো কুল লাগছে ব্রো। রিহান হালকা মাথা নিচু করে ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি টেনে নিজের চুলে হাত বুলিয়ে দিল। তারপর চোখের কোণে একটা ভাবওয়ালা চাহনি নিয়ে বলল, আই এম অলওয়েজ কুল। আজ শুধু একটু অফিসিয়ালি হ্যান্ডসাম লাগছি। আরিয়ান হেসে কাঁধে জড়িয়ে আড়ালে বলল, ভাবি, আজ থেকে বুঝে যাবে তুমি কতটা ডেঞ্জারাস। রিহান দুষ্টু হাসে। এরপর দুজন দুজনের দিকে তাকে জোরে হেসে উঠল কিছু ভেবে। একটু পর আরিয়ান উঠে ওদিকের ক্যাটারিং দেখতে যায়। রিভান আসে রিহানের কাছে। রিহানের চোখে তখন এক ধরনের আগ্রহ আর কোমলতা। হাতঘড়ির কাঁটায় চোখ যাচ্ছে বারবার, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে। রিভান পাশে এসে ঠাট্টা করে হেসে বলে উঠল, আজ সময় একটু ধীরে চলছে না ভাই? রিভান হালকা হাসলো। বড় ভাইয়ের সামনে হালকা স্বরে গভীরভাবে বলল, জীবনের সবচেয়ে সুন্দর সময়ের আগে একটু ধৈর্য তো লাগেই। অন্যদিকে একটা ঘরের ভেতরে চলছে সেই বিশেষ সাজের পর্ব। একটা ঘরের ভেতরে কেয়া, দিশা, অর্পি, আরসি আর রুহি রেডি হচ্ছিল। কেয়াকে ব্রাইডাল সাজে সাজিয়ে তুলেছিল দিশা। সত্যি বলতে দিশা অলরাউন্ডার, সব কাজেই পটু সে। দিশার নিখুঁত হাতে ধীরে ধীরে সাজছিল কেয়া। চোখে স্মোকি ব্রাউন শেড, পাতলা কাজলের রেখা আর কপালের মাঝখানে গোল টিকলি, ঠোঁটে গাঢ় লিপস্টিক আর লাল কাতানের ঝলকে তার মুখটা যেন জলজল করছিল। গলার হার, কানের ঝুমকো, হাতে চুরির ক্ষণক্ষণে শব্দে সে সব মিলিয়ে যেন এক অপার সৌন্দর্যের ছবি। তার ব্রাইডাল লুকে চোখ ফেরানো যায় না তার দিক থেকে। সে যেন এক জীবন্ত পরী, যার চোখে লেখা ছিল নতুন জীবনের শুরু। কেকে নিখুঁতভাবে সাজিয়ে দেওয়ার পর দিশা নিজেও নিজের জন্য সময় নিয়েছিল একটু। সে পরেছিল গাঢ় বেগুনি রঙের মখমলের লেহেঙ্গা, যার ঘর জুড়ে ছিল সিলভার জারদর্শি কাজ, সঙ্গে মিলিয়ে নিয়ে ব্লাউজ আর পাতলা নেটের ওড়না, যার কিনারা ভরা ছিল সূক্ষ্ম পুঁতির এমব্রয়ডারিতে। চোখে হালকা কাজল, ঠোঁটে পিচ রঙের লিপস্টিক আর কপালে একটা ছোট্ট সিলভার টিপ। সব মিলিয়ে দিশা ছিল সাজে নীরব কিন্তু নজরে চুম্বক। সাজটা ভারী ছিল না, কিন্তু দিশার ব্যক্তিত্বই তাকে অনায়াসে করে তুলেছিল সবার মাঝে আলাদা। রুহিকে সাজিয়ে দিতে গিয়ে অর্পি যেন বারবার মুগ্ধ হচ্ছিল। মেয়েটা আলাদাই সুন্দর সবার থেকে। রুহির গায়ে ছিল রেড ওয়াইন রঙের ঘন ঘেরওয়ালা লেহেঙ্গা, যার ঘর জুড়ে ছিল সোনালি সুতোয় সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি। ছোট্ট কোমরে এক ফিতে বাঁধা, কাঁধে নেটের ছোট্ট ওড়না আর মাথায় একজোড়া ফুলের ক্লিপ। সব মিলিয়ে সেও বরাবরের মতো এক জীবন্ত পুতুল, নিখুঁতভাবে তৈরি কোনো রাজকুমারীর ছোট্ট সংস্করণ। তার চোখে হালকা কাজল, ফুলো ফুলো গালে টোকা লাল ব্লাশ আর ঠোঁটে গাঢ় রঙের একটা হালকা টিন্ট। রুহি এতটাই নিখুঁত লাগছিল যে তাকিয়ে থাকার পরেও চোখ সরানো যাচ্ছিল না। রুহিকে সাজিয়ে দিয়ে তারপর নিজেকে সাজাতে বসেছিল অর্পি। সে পরেছিল পিচ ও গোল্ড শেডের লেহেঙ্গা, যার উপর মুক্তার কাজ করা ছিল খুবই সূক্ষ্মভাবে। ব্লাউজের হাতাগুলো ছিল ট্রান্সপারেন্ট নেটের আর কাঁধে ওড়না ছিল কোমল সোনালি সুতোয় এমব্রয়ডারি করা। চোখে ব্রাউন টোনের স্মোকি শ্যাডো, ঠোঁটে হালকা ম্যাড রোজ শেড আর কানে ঝোলানো ছোট্ট চেইন দুল। সব মিলিয়ে অর্পির স্বাদ ছিল নির্ভর অথচ মন কাড়ানো।
সে হাসলে গালের টোলটা তার সাজের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। যখন সবাই লেহেঙ্গার ঝলকে ঝলমল করছিল, আরসি ছিল ঠিক তার বিপরীতে। নিরবধি এক সৌন্দর্য। সে পরেছিল পাতলা অফ হোয়াইট মসলিন শাড়ি, যার কিনারায় ছিল সোনালি সূক্ষ্ম পাড়, কপালে ছোট্ট মেরুন টিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে ন্যাচারাল পিঙ্ক লিপস্টিক। চুল খোলা একপাশে টুকটাক ওভেন ওয়েভ। গায়ে তেমন গয়না ছিল না, শুধু একজোড়া দুল আর কাঁচের চুড়ি। কিন্তু তার শ্বাস ছিল একেবারে নিজের মতো করে শান্ত, স্বচ্ছ আর গভীর। সবার ভিড়ের মধ্যে আরসির হালকা সাজ যেন আলাদা করে নজর কাড়ছিল। আরসির হালকাভাবে সেজে ওঠাটাই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য। আরসি আয়নার সামনে শেষবারের মতো নিজের সাজগোজটা গুছিয়ে নিচ্ছিল। হালকা মুচকি হাসি ঠোঁটের কোণে এক প্রকার অভিমান আর লজ্জার ছায়া লেগেছিল। আর রুহি একটা চেয়ারে বসে তার ফাইনাল লুক দেখছিল। এমন সময় পাশের টেবিলে থাকা ফোন বেজে ওঠে। ফোন তুলে আরসির উদ্দেশ্যে পেছন থেকে রুহির ডাক পড়ে, আপু, এটা জিজুর ফোন না? ফোনটা তো এখানে রেখেই চলে গেছে, কলেজে ছিল। আরসি মুখ ফিরিয়ে একটু চিন্তিত মুখে বলে, ও রুহি, একটু নিচে গিয়ে তোর জিজুকে ফোনটা দিয়ে আয় তো। কলেজে ছিল যেহেতু হয়তো দরকারি হতে পারে। রুহি বলে, আচ্ছা দাও আপু, আমি দিয়ে আসছি। চোখে খেলে যাওয়া শিশুসুলভ উৎসাহ আর মুখে একরাশ দুষ্টু হাসি নিয়ে রুহি লেহেঙ্গার এক প্রান্ত দু আঙ্গুলে সামলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে হেলে দুলে নামতে থাকে। হালকা হাওয়া তার কাঁধে খেলা করা চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল, যেন তার পেছনে হাওয়া ছুটে চলেছে হাওয়া। তার চলার মধ্যে ছিল এক ধরনের মাধুর্য, যা বয়সের তুলনায় অনেক বেশি প্রাঞ্চল ও জীবনমুখী। নিচে নেমে চোখে পড়ে রিভানকে। ঘরের এক কোণে দাঁড়িয়ে কিছু একটা ভাবনায় ডুবে আছে। সেদিকে এগিয়ে গিয়ে রুহি বলে, জিজু, এই যে আপনার ফোন, আপু দিতে বললো, একটু আগে কল এসেছিল। রিভান ফোনটা হাতে নিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে, আচ্ছা ধন্যবাদ। তোমার আপু কই, এখনো এলো না? রুহি এক চোখ বাঁকা করে ভুরু নাচিয়ে বলে, কি জিজু, এত তাড়াতাড়ি মিস করতে শুরু করলেন? রিভান হেসে ফেলে। মুখে সেই চিরচেনা শান্ত হাসি, সে হাসির আড়ালেই লুকোনো তার অগাধ ভালোবাসা। মাথা চুলকে বলে, হ্যাঁ তা একটু করছি বটে। রুহি এবার কোমর ধরে একটু সামনে এগিয়ে আসে। দুষ্টুমি ঝরছে তার চোখে মুখে। ছোট ছোট ঝংকারে তার কথাগুলো সুরে বাঁধা। বললাম, তাহলে আরেকটু ধৈর্য ধরতে হবে। আপু এই তো আসছে, তবে সাবধান, আজ তাকে দেখে আপনার না আবার মাথা ঘুরে পড়ে যেতে হয়। রিভান এবার ভুরু কুঁচকে হাসির ছেলে জিজ্ঞেস করে, কেন এমন বলছো? কি এমন বিশেষ আজ? রুহি মুখে চেপে ধরে হাসি, চোখে চিকচিক করে ওঠে, চাহনি নিয়ে বলে, আপুকে আজ পরীর মতো লাগছে। এমন সাজে আপনি আগে কখনো দেখেছেন কি? দেখেই তো হা হয়ে গেছি। আপনি হার্টফেল না করে বসেন, সেটা এখন চিন্তা। রিভান এবার চোখ ছোট করে তাকায় রুহির দিকে। ওরে দুষ্টু, এখন আমার সাথে মজা করছে শালি সাহেবা। রুহি হেসে বলে, হে হে হে, ওই একটু মজা তো করতেই হয়। এই বলে আবার নিজের লেহেঙ্গা সামলাতে হেলে দুলে চলে যেতে থাকে রুহি। সে এক ছটাক রঙিন হাওয়া হেঁটে যাচ্ছে বাড়ির ভেতর দিয়ে। রিভান দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, হাতে ফোন, মনে চিন্তা থাকলেও চোখে অপেক্ষা আরসির জন্য। ভাবতে থাকে সত্যি হয়তো আরসিকে আজ সুন্দর লাগছে। যদিও রিভানের চোখে আরসি বরাবরই সুন্দর, তবুও চোখ দুটো তাকেই খুঁজে চলেছে। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত, আকাশে তখন হালকা সোনালি আভা। বাতাসে নতুন বউয়ের সাজের ঘ্রাণ, খুশির ছোঁয়া আর অনেক অজানা কথার কানাকানি। বাড়ির ওপরের অংশে তখন সবাই ব্যস্ত কাজের প্রস্তুতিতে। দিশা আর আরসি মিলে কেয়াকে নিয়ে ব্যস্ত। তাই অর্পি নিচে চলে এসেছে। এদিকে নিচে এক কোণে দুটো পুরনো কাঠের চেয়ারে বসে রুহি আর অর্পি। দুজনের হাতে ছিল জুসের গ্লাস, আর তাদের আড্ডার উত্তাপ ছিল ঠিক ততটাই মিষ্টি। রুহি আর অর্পি কথা বলছিল। কথায় কথায় প্রচুর আড্ডা হয় তাদের। অর্পি মাঝে একটু হেসে গাল চেপে ধরল, কিন্তু তার চোখ তখন অন্য কিছু খুঁজেছে, অথবা কাউকে। একসময় কথার ভিড় থেমে যায় অর্পির হঠাৎ চুপ করে যাওয়ায়। তার দৃষ্টি দূরের দিকে আটকে যায়। সেই মুহূর্তেই সে দেখে সীমান্তকে। হ্যাঁ, সেই দীর্ঘ কদিন পর সামনে দেখা, হালকা চাপদাড়ি, গাঢ় নীল পাঞ্জাবি, চোখে চিন্তার, মুখে সেই পুরনো গম্ভীরতা যা একদিন অর্পিকে সবচেয়ে বেশি আকর্ষণ করত।
সীমান্ত আস্তে পা ফেলে এগিয়ে আসছে মানুষের ভিড়ে, কিন্তু চোখ ঠিক এসে থামে অর্পির গায়ে। সীমান্ত নীরবে অবলোকন করে অর্পির সমস্ত সত্তাকে। সে দৃষ্টি অনুসরণ করে অর্পির বুকের ভেতরটা যেন একবার দুলে উঠল। শুধু এক পলক চেয়ে সে চোখ নামিয়ে নিল। না, আজ যে সে আর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে পারবে না, সেই অধিকার তার নেই। আজ যে সে অভিমান জমিয়ে রেখেছে নীরবে হৃদয়ের এক প্রান্তে। সীমান্ত থেমে যায় কয়েক কদম দূরে। সেও দেখছে অর্পিকে। অবর্ণনীয় লাগছে আজ তাকে। সবচেয়ে আকর্ষণীয় তার কোমর সমান খোলা চুল, যা সীমান্তর বড্ড প্রিয়। দৃষ্টি মিলে যায় এক সময়, চোখাচোখি হয় দুজনের অজান্তেই। কিছু না বলা হয়ে যায় অনেক কথা। অর্পির চোখে ছিল সেই প্রশ্ন, তুমি কেন এভাবে চলে গেলে? সীমান্তর চোখে সেই জবাব, আমি যাইনি, রয়ে গেছি। শারীরিক দূরত্বই সব নয়। অর্পি হয়তো দৃষ্টির মর্মার্থ বুঝে চোখ সরিয়ে নেয়। সীমান্ত তা দেখে হালকা হাসে, সেই চেনা বিষণ্ণ হালকা হাসি। অর্পি বুঝে যায় যে সব বুঝেছে। তার নীরবতা, তার চোখ ফিরিয়ে নেয়া, তার অনর্গল কথা না বলার অভ্যাস, সব বুঝে নিয়েছে পাষাণ পুরুষটা। কিন্তু তবু অর্পি আর এগিয়ে যায় না। সে এবার নিজের কাঁধে রাখা ওড়নাটা সামলায়, রুহিকে বলে, আমি একটু এদিকটা যাচ্ছি, ওরা ভাবিকে নিয়ে আসবে এখনই, তুমি বসো। রুহি অর্পির হঠাৎ চলে যাওয়া দেখে কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু অর্পির মুখের অভিব্যক্তি দেখে সে আর কিছু জিজ্ঞাসা করে না। সীমান্ত তাকিয়ে থাকে কিছুক্ষণ। সে দাঁড়িয়ে আছে সময়ের অপেক্ষায়। অর্পি উপরে উঠে যায়, কিন্তু সীমান্তর মনে গেঁথে থাকে তার সেই এক পলকের অভিমানী চাহনি। চোখ ফিরিয়ে নেওয়া মানেই যে ঘৃণা নয়, তা তো কেবল নীরব এক অভিমান। সেসব জানে সীমান্ত। অর্পি উপরে ওয়াশরুমে গিয়েছিল তবু একটু ভালো করে নিঃশ্বাস নিতে, একটু একা থাকার জন্য, কারণ চারপাশের কোলাহলে তার দম বন্ধ লাগছিল। কিন্তু নিজের হৃদয়ের অভিমান, কষ্ট আজ আর লুকোতে পারছিল না সে। ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়, দু হাতে ভর করে। আয়নাতে প্রতিফলিত হয় এক ক্লান্ত স্নিগ্ধ মুখ, যার চোখ দুটো জলের ভারে ভারাক্রান্ত। ঠোঁটটা কাঁপছে, কিন্তু অর্পি নিজেকে ভাঙতে দিতে চায় না। পাশে রাখা টিস্যু তুলে নিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে নেয়। বুকের ভিতর অভিমান গড়ছে ওঠে, অথচ মুখে কেবল ফিসফিসে উচ্চারণ, তুই কাঁদবি না অর্পি? না, একদম না। সীমান্তকে দেখে তুই আবার দুর্বল হবি না? আর না। নিজেকে সামলালো সে, চেষ্টা করলো, কিন্তু কয়েক মুহূর্ত পর সে বুঝে উঠে পেছনে কারো সত্য উপস্থিতি আছে। ঘুরে দাঁড়ানোর আগেই মাথাটা গিয়ে ঠেকে সীমান্তর বলিষ্ঠ বুকের সাথে। আতকে সরে আসে অর্পি। সীমান্ত হেসে ফেলে সেই চেনা কাজে। তার চোখে ছিল রহস্যময় কোমলতা। অর্পি কিছুটা কেঁপে ওঠে, এক পলক তাকায় সীমান্তর চোখে, তারপর চোখ ঘুরিয়ে গা ঝাড়া দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সীমান্ত এক ধাপ এগিয়ে এসে তার সামনে হাত বাড়িয়ে পথ আটকায়। গলায় অনিচ্ছার স্পষ্ট আভাস, তবে চোখ নামিয়ে অর্পি বলে, পথ ছাড়ুন। সীমান্তর কপালে ভাঁজ পড়ে, তার বুক কেঁপে ওঠে। আপনি? অর্পি কখনো এমন করে আপনি বলে না। ওর মুখে সবসময় তুমি শোনায় অভ্যাস। তাহলে আজ এই ভিন্নতা কেন? সীমান্ত নিজে আপনি বলতে বলতে, কিন্তু অর্পি বরাবরই বলতো সে তাকে তুমি বলতে ভালোবাসে। সীমান্ত একটু কাঁপা গলায় বলে, তুই আপনি বলছিস কাকে? অর্পি মুখ তুলে দৃঢ় স্বরে বলে, আপনাকে বলছে। আপনি তো নিজেই বলেছেন আপনি আমার কেউ নন। তাহলে আমি তুমি বলবো কোন অধিকারে? শব্দগুলো কাটার মতো বিঁধে যায় সীমান্ত হৃদয়ে। সে মুহূর্তে বুঝে যায় মেয়েটার অভিমান আজ আকাশ ছুঁয়েছে। এক ধাপ এগিয়ে গিয়ে সীমান্ত মাথা নিচু করে চোখে চোখ রাখে। কণ্ঠে ছিল এক অচেনা কোমলতা, বলে, আমি কিন্তু তোর মুখে তুমি শুনতে অভ্যস্ত। আপনি শুনলে বড় অচেনা লাগে, বুঝলি অর্পি? আর আমি তোকে তুই বলবো, এতে আমার আপন লাগে তোকে। ছোটবেলায় তুই করেই বলতাম, কিন্তু বড় হতেই সংকোচ হতো। অর্পি চোখ ফিরিয়ে নেয়, মাথা নিচু করে বলে, সে আপনি যাই বলুন, আমি আর তুমি বলবো না। এই বলে সে আবার পাশ ফিরে হাঁটতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সীমান্ত দ্রুত এগিয়ে এসে দরজার সামনে এসে দাঁড়ায় আর এক হাতে দরজা বন্ধ করে দেয়। এরপর দুই বলিষ্ঠ হাত দিয়ে অর্পির কোমর জড়িয়ে ধরে হালকা শূন্যে তুলে তাকে। হকচকিয়ে যায় অর্পি। হঠাৎ করে অর্পির পা মাটি ছেড়ে যায়। পায়ে ভর না পেয়ে চমকে ওঠে সে। ব্যাপারটা বুঝে উঠলে
সীমান্তর গলা আঁকড়ে ধরে ভারসাম্য রাখে। তখন তার নরম শরীরটা সীমান্তর মজবুত বুকে জড়ানো ছিল। অর্পি ভয় পায়, চোখে বিস্ময় আর গলায় আতঙ্কের শূন্য বলে, কি করছেন আপনি? নামান আমাকে। সীমান্ত মৃদু হেসে বলে, তোর রাগ ভাঙাচ্ছি? তোর মুখে যে আপনি নয় তুমি শুনতে চাই। অর্পি মুখ ফিরিয়ে নেয়, বুকে এক হালকা চাপ অনুভব করে। এই মানুষটাই তো তাকে কষ্ট দিয়েছিল, ভালোবাসার দায় রেখেছিল। সীমান্ত এবার এক হাতে ওকে সামলে রেখে আর এক হাত তার চোয়াল চেপে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। দৃঢ় স্বরে বলে, আমার চোখে চোখে রেখে কথা বল। তুই কি সত্যি ভুলে যেতে চাস আমাকে? একটু আগে কি বলছিলি এসব? অর্পির ঠোঁট কাঁপে, আর পারছে না নিজের ভেতরের কষ্টের স্রোত রুখে রাখতে। হঠাৎ এই বাঁধ ভেঙে যায়, কণ্ঠটা কেঁপে ওঠে আবেগে, জল ভেজা কণ্ঠে ফেটে পড়ে। অর্পি বলে ফেলে, তুমি খুব খারাপ, খুব খারাপ। আমায় কোনোদিনও বুঝতে পারোনি, শুধু কষ্ট দিয়েছ, অপমান করেছ, একবারও বোঝনি আমার ভালোবাসার মর্ম। সীমান্ত হালকা হেসে বলে, যাক, কমপক্ষে মুখ ফুটে অভিযোগগুলো তো করলি। অনেক দিন পরে এমন শুনলাম তোর মুখে। অভিযোগ আমারও আছে। সেদিন চলে যাওয়ার সময় তুই এলি না কেন? একটা বার তোকে দেখার তৃষ্ণায় কতটা ছটফট করেছি আমি, জানিস? অর্পির চোখে বিস্ময়ে সে ফিসফিস করে বলে, ভালো করেছে আসিনি। তাছাড়া তুমি এত বদলে গেলে কিভাবে? ভালোবাসো না তো আমায়, তাহলে আজ হঠাৎ? তার মানে কি তুমিও? সীমান্ত একটু ঝুঁকে তার কানের কাছে মৃদু কণ্ঠে বলে, আমি কখন বললাম আমি তোকে ভালোবাসি? এই কথায় আবার রাগের আগুন জ্বলে ওঠে অর্পির ভেতর। সে ছটফট করে বললে, আমি জানতাম তুমি কখনো ভালোবাসবে না আমাকে। আমি তো তাই ভুলে যেতে চাইছিলাম তোমায়, অলমোস্ট ভুলেই। পুরো কথা শেষ হওয়ার পূর্বে অর্পি তার গলায় এক অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব করে। মুখে অজানা আর্তনাদ ফুটে সূচক। সীমান্ত তার নরম গলায় দাঁত বসিয়ে দিয়েছে। ধীরে ধীরে সে স্পর্শে রেখে যাচ্ছে অল্প অল্প গভীর চুমুর চিহ্ন। ঠোঁট দিয়ে স্পর্শ করলো সে স্থানে বেশ কয়েকবার। গাঢ় হয়ে উঠল স্থানটা। খানিকক্ষণ মুখ ওঠায় সে। অর্পি স্তব্ধ, হতবিহ্বল হয়ে পড়ে সে। কাঁপা কাঁপা স্বরে বলে, কি করছো তুমি? এটা কি করলে? সীমান্ত এবার গম্ভীর স্বরে বলে, তুই না বলছিলি ভুলে যেতে চাচ্ছিস আমায়, তাই এই চিহ্ন রেখে দিলাম। যতবার আয়নাতে দেখবি এই দাগটা তোকে মনে করিয়ে দেবে আমি আছি আর তুই আমার। অর্পির চোখ বড় হয়ে যায় বিস্ময়ে, অবুঝ চোখে তাকিয়ে থাকে সীমান্তর দিকে। তার বুকের ভেতর কিছু একটার হাহাকার ঘুরপাক খেতে থাকে। কেন করলো এটা? এরপরেও বলবে তাকে ভালোবাসে না? স্বীকার করছে না কেন মুখে? সীমান্ত মুহূর্তে অর্পির মনোভাব বুঝে যায়। সে অর্পির চোখে চোখ রেখে বলে, তোর ছোট্ট মাথায় এত বোঝার চেষ্টা করিস না অর্পি। আর যা শুনতে চাস সেটাও বলবো, শুধু সময় হোক। সে মুহূর্তে সব অভিমান, সব অভিযোগ মুছে গিয়ে শুধু একটা অনুভব রয়ে যায়, ভালোবাসা। তবে গভীর, একরোখা, অধিকার বোধে মোড়া। সীমান্তর বাহুতে বন্দী হয়ে এক মুহূর্তে সময় থমকে গিয়েছিল। বুকের গভীরে কোনো জমে থাকা হাজারো না বলা কথা, হাজার গুমড়ে কাদা অভিযোগের পর যেন দুজনে একটা অদৃশ্য সীমা এসে থেমে গিয়েছিল। একে অপরের চোখে যে ভাষা, তা কোনো উচ্চারণের অপেক্ষায় ছিল না আর। কিন্তু সময় তো কখনো থেমে থাকে না। সীমান্ত ধীরে ধীরে অর্পিকে নিচে নামিয়ে দিল। তার কোমর থেকে হাত সরিয়ে নিলেও চোখ দুটি তেমনই জড়িয়ে রইল অর্পির চোখে। অর্পি নিজের শরীরটাকেই অনুভব করতে পারছিল না। এইমাত্র যেটা ঘটল সেটাকে স্বপ্ন না বাস্তব সে নিশ্চিন্ত নয়। বুকের মধ্যে এখনো দুরু দুরু ধুকপুকানি, চোখে ধাঁধা লাগা বিষয়, আর ঠোঁট কাঁপছে অস্পষ্ট কিছু বলতে গিয়ে। সীমান্ত আরেক ধাপ এগিয়ে আসতে যাবার আগে অর্পি নিজের সমস্ত শক্তি একত্র করে এক ঝটকায় সরে যায়। পায়ের শব্দ তুলে দম আটকে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। তার ওড়নাটা হাওয়ায় দুলে এক মুহূর্তে সীমান্তর বুক ছুঁয়ে যায়, ঠিক যেমন তার উপস্থিতি ছুঁয়ে গেছে সীমান্তর হৃদয়টাকে। সীমান্ত দাঁড়িয়ে থাকে দরজার পাশে। হালকা গা দুলিয়ে ঠোঁটে এক চিলতে হাসি খেলা যায়। তাতে যেন প্রশান্তির ছায়া, দীর্ঘশ্বাসের কোমলতা। অনেকদিন পর তার মুখে এমন হাসি ফুটেছে, একটা মনের মেঘ কেটে রোদ ঝলমলে অনুভব নিয়ে। অভিমান ভেঙেছে অর্পির, তবু সে স্বীকার করেনি। চোখে জল ছিল, তবু সেটাতে সে লুকাতে চেয়েছিল। কিন্তু সীমান্ত সব অভিমান, কষ্ট শুষে নিয়েছে।
একটু ভালোবাসার কুড়ি আবার অঙ্কুরিত হচ্ছে, যেটা অনেক বেশি গভীর আর প্রগাঢ়। সীমান্ত ধীরে ধীরে দরজা খুলে হালকা ভঙ্গিতে নিচে নেমে আসে। এক হাতে পাঞ্জাবি ঠিক করতে করতে নিচে পা ফেলে। তার চোখের কোণে তৃপ্তির আভা, ঠোঁটে প্রশমিত হাসি। নিচে সবাই এখনও ব্যস্ত, কেউ কিছু টের পায়নি, কিন্তু সীমান্তর মনে হচ্ছে তার জীবনটা আজ একটু বদলে গেছে। ভিড়ের মধ্যেও সে খুঁজছে একজোড়া চোখ, যেগুলো অভিমানী, রাগী, তবুও যে চোখের গভীরে বাস করে তার সমস্ত ভালোবাসা। অর্পিকে সে আবার দূর থেকে দেখেছিল। ওপরে সীমান্তর সেই তপ্ত আলিঙ্গনের পর অর্পি যেন একটা ঘরে ছিল। ধীরে ধীরে নিচে নামল সে। বুকের ভেতর এখনো কাঁপন, কানের পাশে সীমান্তর ঘন নিঃশ্বাস বাজছে। নিচে এসে দেখে লিভিং রুমে সাজানো সোফায় রুহির পাশে বসে আছে দিশা। একটু আগে আরসি আর দিশা মিলে কেয়াকে নিয়ে এসেছে স্টেজে। চারপাশে রঙিন আলো, হালকা গানের শব্দ আর অতিথিদের কোলাহল মুহূর্তেই অর্পিকে বাস্তবে ফিরিয়ে আনে। দিশা অর্পিকে দেখে চোখ তুলে তাকে বলে, কিরে কোথায় ছিলি? আকস্মিক প্রশ্নে অর্পি হকচকিয়ে যায়। গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওই ওয়াশরুমে গিয়েছিলাম একটু। কিন্তু দিশা তার চোখ সরু করে একটু লক্ষ্য করে। সেই তীক্ষ্ণ দৃষ্টিতে অর্পির গলা শুকিয়ে আসে। এক ধরনের ঘাম জমে কপালে। অপ্রস্তুত হয়ে বলে, এভাবে কি দেখছিস? দিশার ঠোঁটে এবার এক চিরচেনা বাঁকা হাসি খেলে যায়। গলায় রসিকতা আর মুখে একরাশ দুষ্টুমি মিশিয়ে বলে, বাহ, আজকাল আপনি লাভ বাইট নিয়ে ঘুরছেন। আমার চেয়েও ফার্স্ট দেখা যায়। অর্পি থমকে যায়। আশেপাশে চোখ বুলায়। রুহি ঠিক পাশে থাকলেও তার মন পড়ে আছে দূরে কোথাও, ঋতিভের দিকে। তাই অর্পি আর দিশার কথায় তার খেয়াল নেই। অর্পির কণ্ঠ কেঁপে ওঠে, লাভ বাইট মানে কী সব বলছিস? দিশা আবার হাসে, এবার একটু মৃদু ঠোঁট কামড়ে দিয়ে বলে, আমি কিন্তু ঠিকই দেখেছি সোনা। উপরে সীমান্ত ভাই এলো, তোর পেছনে একটু পরে। কেউ খেয়াল না করলে আমি করেছি। দিশার সাথে নো হাঙ্কি পাঙ্কি। আর তোর গলায় তো পুরো প্রেমের লাল সিলমোহর দিয়ে দিয়েছে সীমান্ত ভাই। অর্পি এবার একেবারে মাথায় নিচু করে মিনমিন করে বলল, চুপ কর, কেউ শুনলে আসলে হয়েছে কি আমি। দিশা এবার হাত তুলে বলে, থাক, আর কিছু বলতে হবে না, যা বলছার বুঝে গেছি। তুই আবার গলে গেলি সীমান্ত ভাইয়ের আদরে। হায় রে প্রেমেদের। অর্পির গালে লালাভা ছড়িয়ে পড়ে। সে চুপচাপ রুহির দিকে তাকায়, কিন্তু দেখে রুহি এখন অন্যদিকে তাকিয়ে কাউকে খুঁজছে। হালকা ঠোঁটে হাসি এনে অর্পি তার বাহুতে হালকা চাপড় দিয়ে বলে, রুহি কি দেখছো ওদিকে? রুহি একটু চমকে ওঠে, তাড়াতাড়ি বলে, ও কিছু না, বাড়ির সাজসজ্জা দেখছিলাম, খুব সুন্দর লাগছে। দিশা এবার রুহির দিকে তাকায় গভীরভাবে। চোখে খেলে যায় সন্দেহের ঝিলিক। তার দৃষ্টি অনুসরণ করে দেখতে পায় ঋতিভের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ রুহি। হালকা এক বাঁকা হাসি আবার খেলে যায় দিশার ঠোঁটে। আবার তার মস্তিষ্ক ধরে ফেলে সব। সে খুশি হয় ব্যাপারটায়, তবে দিশার কাছে সত্যি কিছু লুকানো দেয়। এসব ভাবতে ভাবতে ঠিক তখনই দিশা বাঁ দিকে তাকিয়ে দেখে তার বাবা তামিম সাহেব এসে গেছেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু মেয়েকে দেখে তিনি তৃপ্তি। দিশা উঠে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ বাবা। তামিম মেয়ের মাথায় হাত বুলিয়ে গলা নরম করে বলে, মিস ইউ টু মা। দিশা মাথা তোলে, চোখে এক অপার ভালোবাসা। তার মুখে ফুটে ওঠে এক মিষ্টি হাসি। তামিম তাকে বলেন, বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে আজ। এই বলে দুজনে কয়েক মুহূর্ত কথা বলে। এমন সময় তামিমের ফোন বেজে ওঠে। দাঁড়াও মামনি, একটু ফোনটা রিসিভ করি বলি পাশের করিডোরে চলে যান। দিশা চারপাশে চোখ বোলায়। হঠাৎ চোখ পড়ে দরজার পাশের দিকে। মনে হয় কেউ যেন সরে গেল দ্রুত। ভুরু কুঁচকে যায় তার। কি দেখলো বুঝতে না পেরে সামনে এগিয়ে যায়। ঠিক তখন একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগে, তবে সেটা কাকতালীয় নয়, ইচ্ছাকৃত বুঝল দিশা। সে দৃশ্যের আড়ালেই দাঁড়িয়েছিল সাহেব। কিছুক্ষণ হলো সে এসেছে। জানতো এই মুহূর্তে দিশার সামনে আসাটা ঝুঁকিপূর্ণ, তবুও ভালোবাসার আকর্ষণ তো যুক্তি মানে না। ছেলেটার ধাক্কা দিয়ে স্পষ্ট দেখল সাহেব। মুহূর্তে মাথা গরম হলো তার। ছেলেটির আচরণের রাগে তার হাত মুঠো হয়ে গেল। স্থানকাল ভুলে এগিয়ে যেতে গেলে ভিন্ন কিছু দেখে সাহেব, যার ফলে থেমে যায়। এদিকে দিশা ধাক্কা খেয়ে মুহূর্তে বুঝে যায় এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত। চট করে ছেলেটা কলার ধরে বলে ওঠে, এই ছেলে, ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস কেন? না,
ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে যায়। এরকম আচমকা আক্রমণ আশা করেনি সে, তাই আমতা আমতা করে বলে, না না না, ভুলে। দিশার শুনল না সেসব। চোখ গরম করে দাঁত কিরমির করে বলে, আমাকে শেখাস কোনটা ভুল আর কোনটা ইচ্ছে করে? এমন মার মারবো, মেয়েদের দেখলে মির্কি বেরিয়ে যাবে রে, সরশালা। এ বলে এক ঝাঁকুনিতে ছেলেটাকে কলার ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পথ থেকে। সাহেব দূর থেকে দাঁড়িয়ে দেখে এসব। দিশার এমন আগুনের রূপ দেখে তার চোখে পড়ে যায় ভালোবাসার ঘর। নিজের বুকের ওপর হাত রেখে হালকা করে ফিসফিস করে বলে, মেয়েরা শেরনি। তারপর হুট করে নিজেকে আড়াল করে ফেলে, কারণ সে জানে এই সিংহী এখন তার দিকে এগোচ্ছে। দিশা দরজার কাছে আসে, চারপাশে তাকে দেখে এদিক সেদিক, কেউ নেই। ঘুরে আসতে যাবে ঠিক তখনই তারা হাত টেনে পেছনের এক দেয়ালে ঠেলে দেয় কেউ। দেয়ালের সঙ্গে আটকে দেয়া দিশাকে তার দুই বলিষ্ঠ হাতের মাঝে বন্দি করে ফেলে সাহেব। দিশা চমকে ওঠে না এবার, বরং বিরক্ত মুখে বলে, আবার এসেছেন ডিস্টার্ব করতে? সাহেব হেসে বলে, আরে আগে আমি বলি, আজ তোমাকে কিন্তু পুরো মেয়ে লাগছে রোজ। দিশা চোখ বড় বড় করে বলে, হোয়াট? সাহেব বলে, আই মিন তুমি সবসময় তো শার্ট প্যান্ট পরো, তাই আজ আমি লেহেঙ্গাতে তোমায় দেখে চমকে গেছি। আমি তোমাকে এমন পোশাকে দেখিনি কখনো, তাই। দিশা কপালে ভাঁজ ফেলে বলে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান শার্ট প্যান্ট পরে থাকবো নাকি? তাছাড়া বাড়িতে কামিজ টামিজই পরি আমি। সাহেব গম্ভীর গলায় বলে, আচ্ছা তবে একটা কথা বলতেই হয়, আমি রেগে আছি। কেন রাগ? ওই ছেলেটাকে কয়েক ঘা দিলে না কেন? আমার ইচ্ছে হচ্ছে ওকে মেরে একদম। দিশা সাহেবের কথা শেষ হওয়ার আগে অবাক হয়ে বলে, এই 1 মিনিট, ও তার মানে আপনি দরজার উপর ছিলেন? সাহেব হেসে বলে, দেখছিলাম সব কিছু। সেসব স্যারে আগে বলো ওকে মারলে না কেন? দিশা একটু নরম হয়ে বলে, আরে বাবা এটা বিয়ে বাড়ি, অকারণে ঝামেলা করে মজা নষ্ট করার ইচ্ছে ছিল না, না হলে ওকে কি ছেড়ে দিতাম নাকি? আমি মেরে মেরে হাড় গোড় ভেঙে দিতাম। সাহেব হেসে দিশার গাল টিপে বলে, দ্যাটস মাই গার্ল। আচ্ছা এবার বলুন তো এখানে কেন? তুমি মিস করছিল তো তাই এলাম, আর আমিও তোমাকে দেখতে চাইছিলাম খুব। ও রিয়েলি? আমি মিস করছিলাম? সাহেব নরম গলায় বলে, ইয়েস বেবি গার্ল। দিশা চোখ ঘুরিয়ে সাহেবকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা দেখা হয়েছে, এবার গেট লস্ট। সাহেব ঘুরে চলে যেতে নেয়, আবার ফিরে দাঁড়িয়ে বলে, যারও একটা কিস করে যাই। কি? আর কোনো কথা বলার আগে সাহেব ঝুঁকে পড়ে দিশার গালে, জোরসে চুমুখে ছুটে পালায়। তৎক্ষণাৎ গালে হাত দেয় দিশা। ব্যাপারটা বুঝতে সময় লাগে তার। হুট করে কি করলো বুঝতে পেরে দিশা রেগে গিয়ে চিল্লায়, পেছন থেকে হাতে পা ছুঁড়ে বলে, ইউ ব্লাডি। সাহেব ততক্ষণে হাওয়ার মতো মিলিয়ে যায়। তার মুখে ছিল সেই চিরেচেনা দুষ্টু হাসি। এসবের মাঝে পেছন থেকে আচমকা কাঁধে এক স্নিগ্ধ স্পর্শে চমকে ওঠে দিশা। ফিরে তাকিয়ে দেখে তার বাবা তামিম এক চিলতে হাসি নিয়ে মেয়ের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, সব ঠিক তো? দিশা ভেতরে ভেতরে অস্থির হলেও মুখে জোর করে হালকা হাসি এনে ঠোঁট ভিজে এনে জিভ দিয়ে সজল চোখ দুটো লুকিয়ে বলে, হ্যাঁ বাবা সব ঠিক আছে। তামিমের চেহারায় তখনও সেই প্রশ্রয় ভরা দুষ্টু হাসি। মাথা নিচু করে চোখ তুলে কৌতূহলী কণ্ঠে বলেন, তোমার বয়সটাও কিন্তু আমিও পার করেছি দিশা, আর আমি দেখেছি এই ছেলেকে, এবার তুমি বলো। দিশার বুক কেঁপে ওঠে, মাথা নিচু করে দ্রুত বলে ওঠে, না 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 বাবা, তুমি যে ভাবছো সেরকম কিছু না একদম। তামিম এবার হালকা হেসে একটু কাছে এগিয়ে এসে এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে বলেন, মামনি আমি কিন্তু সেই বাবাদের দলে নেই যাদের কাছে সন্তানদের অনুভব লুকিয়ে রাখতে হয়। আমি তোমার বন্ধু ছিলাম, মনে আছে তো? যদি কখনো আমার পাশে নিজেকে স্বস্তিতে মনে হয় তবে নিঃসংকোচে বলো। দিশা আবার বাবার চোখে তাকে একটুখানি হাসে, সে হাসির মাঝে একরাশ কৃতজ্ঞতার ভরসার ছায়া। তারপর বলে, না বাবা সত্যি, যদি এমন কিছু হতো আমি তোমাকে আগেই জানাতাম, ট্রাস্ট মি। তামিম এবার মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বলেন, আমি তোমাকে ট্রাস্ট করি মামনি। বাবা মেয়ের মাঝে কিছু মুহূর্ত এমন থাকে যেখানে শব্দের প্রয়োজন হয় না, নীরবতায় বলে দেয় শত কথার অর্থ। দিশার বাবা ছিল দিশার সবচেয়ে বড় বন্ধু, যার কাছে দিশা ছিল খোলা আকাশ। তামিম তারপর বলে, চলো সবাই অপেক্ষা করছে, আসো ভেতরে যাই। দিশা মাথা নাড়িয়ে বাবার পাশে হাঁটতে শুরু করে আর মনে মনে ভাবে, এই মানুষটার কাছে আমি খোলা আকাশ, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় তার এই দুটো হাত।
আকাশটা ছিল অদ্ভুত শান্ত। আজ যে সন্ধ্যার আলোর ভেতর দিয়ে এক নতুন জীবনের সূচনা দেখছিল পৃথিবী। বাতাসে মিলেমিশে ছিল ফুলের গন্ধ আর দেয়ালে মিষ্টি ধ্বনি। সব কিছু থমকে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে যখন রিহান ও কেয়া পরস্পরের দিকে না তাকিয়েও একে অপরের হৃদয় ধ্বনি শুনতে পেল। অবশেষে সাক্ষী শরীয়ত মোতাবেক 3 কবুলের মাধ্যমে স্বামী স্ত্রী হলো দুজন। 3টি শব্দ, 3টি কবুল, আর তাদের মাঝে সৃষ্টি হলো এক পবিত্র বন্ধন। আল্লাহর নামে বিশ্বাস আর ভালোবাসার আশ্রয়ে বিয়ের সব নিয়ম পদ্ধতির ভেতর দিয়ে ধীরে ধীরে তারা হয়ে উঠল একে অপরের হয়ে। না কেবল সামাজিকভাবে নয়, আজ থেকে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলার সঙ্গী। তাদের জীবন অপেক্ষা করছিল এই একটিমাত্র কবুলের জন্য। সেই অপেক্ষার অবসান হলো। আলোর ঝিকিমিকি ছুঁয়ে ছুঁয়ে উঠোনে নেমে এসেছিল কোনো রাজকীয় সন্ধ্যা। ঘরের কোণে গুনগুন হাসি, আর চারপাশে মেহমানদের কোলাহলের মাঝেও আরসি একপাশে দাঁড়িয়েছিল। ঠিক তখনই রিভান ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। তার উপস্থিতিতে মুহূর্তে বদলে গেল আরসির মনের আবহাওয়া। এক পলক চোখ তুলে আরসি শুধালো, আপনি কোথায় ছিলেন? রিভান হালকা হেসে গলায় স্বাভাবিক ভর রেখে জবাব দিল, ওদিকে গেস্টদের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা। আরসি মাথা নুয়ে বলল, কথার ভেতর জমেছিল অনুচ্চরিত কথা, যার অস্তিত্ব শুধু নীরবতা বসে। রিভানের হঠাৎ একটু ঝুঁকে এলো। গোপন কিছু বলতে চায় সে। নরম নরম গলায় বলল, অপূর্ব লাগছে বউজান। শব্দগুলো সরাসরি আরসির হৃদয়ের কপাটে ধাক্কা দিল। সে লাজুক চোখে তাকালো রিভানের দিকে, ঠোঁটে মৃদু হাসি, তবুও নিঃসংকোচে বলে ফেলল, আপনাকেও। রিভান মজা করে চোখ টিপে বলল, আসলেই। আরসি এবার ঠোঁট ফুলিয়ে কপট রাগে বলল, নকলে কিভাবে সুন্দর লাগে? রিভান হাসলো ভালোবাসায় পূর্ণ এক হাসি, বলল, চলো আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেই, ওরা সবাই দেখতে চাচ্ছিল তোমায়। আরসি কিছু না বলে মাথা নাড়ল। রিভান তার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। একটি ছোট্ট স্পর্শে যে আস্থার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। রিভানের বন্ধুরা তখন এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। আরসি যেই সালাম দিল, ওরা সবাই একসাথে উত্তর দিল। সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে গেল সবাই। সায়ন্তিকা আরসিকে দেখে হেসে বলল, মাশাআল্লাহ, আমার বন্ধু এমনি এমনি পাগল হয়নি, আজ বুঝলাম। আরসি লজ্জায় চোখ নামিয়ে ফেলল। রিভান তাড়াতাড়ি বলল, কি বলছিস? চুপ কর তো। বিজয় হেসে বললাম, তুই চুপ কর দোস্ত। আর ভাবি, অনেক দিন ধরে দেখা করার ইচ্ছে ছিল, বিয়েতে থাকতে পারিনি কিছু সমস্যার জন্য। আরসি সৌজন্য বলল, কোনো সমস্যা নেই, আপনারা খেয়েছেন তো? সায়ন্তিকা মাথা নাড়ল, হ্যাঁ মাত্র খেলাম, এখন যেতে হবে, বাবু কান্না করছে। আরসি, তুমি কিন্তু রিভানকে বলে আমাদের বাসায় আসবে, আড্ডা দেবো একদিন। আরসি স্নিগ্ধ গলায় বলল, আসবো ইনশাল্লাহ, সময় করে। রিভান হেসে বলল, আচ্ছা পাঠিয়ে দেব। রিভানের বন্ধুরা বিদায় নিল। পেছনে রেখে গেল হাসি মুখ, আশীর্বাদ আর নবদম্পতির ভালোবাসা ভেজা এক মুহূর্ত। রিভান ও আরসি পাশাপাশি দাঁড়িয়ে রইল, হাতে হাত রেখে চুপচাপ। রাত অনেক হয়েছে, অতিথিদের কোলাহল কমে এসেছে ধীরে ধীরে। বাড়ির প্রতিটি কোণে যেন আগের সে শান্তির ছায়া। সেই ছায়ার ভিতরেও আজ ঘোরাফেরা করছে মিষ্টি উত্তেজনা, এবং সেই উত্তেজনার কেন্দ্রস্থলে কেয়া। ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হলো রিহানের ঘরের দিকে। ঘর নয়, যেন একখণ্ড স্বপ্নের আয়োজনে তৈরি ছোট্ট রাজ্য। রজনীগন্ধা ফুলের মালায় সাজানো ছিল দরজার ফ্রেম। ভিতরে ঢুকতেই প্রথম চোখে পড়ে সিলিং থেকে ঝুলছে ছোট্ট ছোট রঙিন ফানুস আর ঝুমকি বাতি, যেন তারা আজ চাঁদের আলোয় মিশে মন্ত্র পড়ছে এই সন্ধ্যাকে অমর করে রাখার জন্য। মেঝে জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, আর বিছানার উপর সাদা মশারির মতো স্বচ্ছ পর্দা। মধ্যিখানে সিমসাম বিছানা, যার উপরে লাল গোলাপ দিয়ে লেখা R+K। রিহান ও কেয়ার নামের প্রথম অক্ষর। কেয়াকে সেই বিছানার মাঝখানে আলতো করে বসিয়ে দিলেন মাহফুজে বেগম। তার চোখে ছিল স্নেহ, মুখে ছিল এক দুষ্টু হাসির রেখা। পেছনে দাঁড়িয়ে ছিলেন সীমা আর ফারিহা। চাপা হাসি মুখে লুকিয়ে রাখা যাচ্ছে না কিছুতেই। মাহফুজা বেগম কেয়ার কানে মুখ এনে ফিসফিস করে কিছু বললেন। এক মুহূর্তে কেয়া চমকে উঠল, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুখ লজ্জায় লাল হয়ে উঠল। মাহফুজা বেগম হাসতে হাসতে বললেন, তোমরা এখনকার যুগের মেয়ে, কিছু বলতেও হয় না, তবু একটু বলে দিলাম। সীমা বলে উঠল, থাক আম্মা, আর লজ্জা দিন না, বেচারির মুখটা তো লাল হয়ে গেল।
সবাই হাসতে হাসতে বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের দরজার সামনে তখন ছোট্ট এক প্রহরী দল, দিশা, অর্পি, আরিয়ান আর রুহি। রুহি থাকতে চায়নি, কিন্তু দিশা আর অর্পি প্রায় টেনে এনেছে। আজ রাত থেকে রুহিকে কাল পাঠাবে দিশার সাফ সাফ কথা। আর একটু দূরে বারান্দার কোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ঋতিব, স্পিড ক্যান হাতে। তাকে দিশা একাধিকবার ডাকলো, সে এগোয়নি। ঋতিব হট্টগোলে থাকে না বরাবরই। ঘরের ভেতরে আলো ঝলমলে, কিন্তু দরজার বাইরে সবার চোখ আটকে আছে এক জায়গায়, রিহানকে নিয়ে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিহান, চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। এত বছর পর, এত প্রতীক্ষার পরে আজ কেয়ার সঙ্গে তার প্রথম রাত। রিহান সেই রকম স্পিডে এগিয়ে আসছিল তার ঘরের দিকে, কিন্তু ঠিক দরজার মুখে এসে দিশা হাত বাড়িয়ে পা আটকে বলে, এ স্টপ ভাইয়া, ব্রেক মারো। রিহান ভুরুকুসকে বলে, ব্রেক মারবো কেন, সরে দাঁড়াও। এত বছর অপেক্ষার পর বাসর করতে পারবো, ফিলিংসটা বুঝবি না তোরা। আরিয়ান হেসে বলে, সে বাসরে যেও, আগে আমাদের পাওনা মিটাও। আরসি চট করে বলে বসে, হ্যাঁ ভাইয়া, খুব বেশি না, 20,000 দিলেই চলবে। রিহান যেন গলা ছিঁড়ে বলে, ওরে আল্লাহ, 20,000? তোর এই টাকা চোখে দেখেছিস কখনো? রুহি মিনমিনে বলে, ভাইয়া দিয়ে দিন না, একটা দিনই তো। রিহান মুখ ঘুরিয়ে অভিমানের স্বরে বলে, তোমার কাছে এটা আশা করিনি পিসি বেয়ান, তোমার আমার দলে থাকা উচিত ছিল। রুহি অল্প হাসে। রিহান ঘরের দিকে এগোতে নিলে আরিয়ান দরজার সামনে পা ছড়িয়ে দাঁড়িয়ে যায়। এই ছেলেটাকে চেনে রিহান, যেতে দেবে না তাকে, তো এবার চালাকিটা লাগাতে হয়। রিহান কিছু ভাবে মুহূর্তে বুদ্ধি করে বলে, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। অর্পি হাত পেতে বলে, ওকে দাও, আমরা তো দাঁড়িয়ে আছি। রিহান ভান করে পকেটে হাত দেয়, মাথা চুলকে আর বলে, ও হায় হায়, মানিব্যাগ ভেতরে রেখে আসছি, একটু গিয়ে নিয়ে আসি। দিশার সন্দেহের গলায় বলে, না না না, একদম না, ঘরে গেলে আর বের হবে না। অর্পি এইসব চাল বুঝে না, সরল মনোভাবে বলে, আরে না গেলে দেবে কিভাবে, যাক না। অর্পি দরজার সামনে থেকে সরেছে। রিহান মুখে বীজের হাসি এঁকে নিয়ে সুযোগ বুঝে টুপ করে ঘরে ঢুকে, তারপর সবেকে ঠাস করে দরজা বন্ধ করে সবে চমকে যায়। আরিয়ান দরজা ধাক্কায়, তবুও খোলেন না রিহান জানালার ফাঁক দিয়ে বলে, দরজা তো এখন সকালের আগে খুলবে না সোনারা। দিশা দাঁতে দাঁত চেপে অর্পির দিকে তাকে বলো, অর্পি, সব তোর জন্যই হলো। অর্পি বোকা বোকা হাসে, সে আসলে বুঝতে পারেনি এমন হবে। রুহিও হতবাক ছিল কিছুক্ষণ, তারই বা কি আর করার। চারপাশে হালকা গরম হাওয়া বইছে, তা সবাই বুঝতে পারলো, কারণ দিশার মুখে তখন রাগের আগুন জ্বলছে। চোখ দুটো করার আগে টান টান, চোখ সোজা অর্পির দিকে নিবদ্ধ। অর্পি দিশার দিকে একবার তাকিয়ে বুঝে নিয়েছে, এখন কথা বলা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা। অর্পি তাই ধীরে ধীরে কোনো শব্দ না করেই সেই জায়গা থেকে সরে গেল। দিশার মাথা আজ চড়েছে, আর সেটা কোনো সাধারণ কারণে নয়। কথার সূত্র ধরে রিহান ভাইয়ের কাছে সে হেরেছে। আরিয়ান বেশ কিছুক্ষণ দিশাকে পর্যবেক্ষণ করছিল। আরিয়ান একটু পরে দিশার পাশে দাঁড়িয়ে হেসে প্রায় বোঝানো সুরে বলল, বাদ দে, রাগিস না, এমন করছিস যেন ভাইয়া জীবনে ঘর থেকে বেরোবে না। ভাইয়া কাল ঘর থেকে বেরোবেই তো, তখন টাকা নিশ্চয়ই দিবে, অতটাও কিপটে নয় ভাইয়া। দিশা ঠান্ডা স্বরে জবাব দিল, জানি যে দিয়ে দিবে, কিন্তু আজ নেওয়ার কথা ছিল, টাকাটা বড় কথা নয়। আমি জিততে চেয়েছিলাম, আর রিহান ভাইয়া হারিয়ে দিয়েছে আমাদের শুধুমাত্র ওই অর্পি বলদির জন্য, না হলে আমি এত সহজে ছাড়তাম না। আরিয়ান তার ভঙ্গিমা বুঝে আর বেশি কথা না বাড়িয়ে শুধু মুচকে এসে বলল, বুঝেছি মেরি মা, রাত অনেক হয়েছে, আমি আমার ঘরে যাচ্ছি, তোরা যা। যার আগে রুহির দিকে হাসি মুখে হাত নাড়ি বলে, গুড বাই পিচ্ছি বেয়ান। রুহিও বিনিময়ে মুচকে হাসে স্বভাব সুলভভাবে। ঠিক তখনই দিশার খেয়াল করে পেছনে দাঁড়িয়েছিল রুহি, চুপচাপ ছিল একদম বাচ্চাদের মতো। দিশা নিজের মুড অন করে নেয়, যা হয়েছে হয়েছে এই বলে সান্ত্বনা দেয় নিজেকে। এরপর রুহির দিকে তাকিয়ে নরম গলায় বলে, রুহি খেয়েছ? রুহি মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি তো আপুর সাথে খেয়েছি। আচ্ছা চলো নিচে যাই, ফুচকা খাবো। এত রাতে? অবাক হয় রুহি। দিশা হেসে বলল, ফুচকার আবার রাত দিন আছে নাকি? রুহি নিজেও সায় দিয়ে বলে, না তা নেই। আচ্ছা চলো আপু যাই। দুজনের মৃদু হাসির সাথে সাথে নেমে এলো বাড়ির সিঁড়ি বেয়ে। গেটের বাইরে বেরোতেই রাতের শহর তাদের ঘিরে ধরল নরম হাওয়ায়। রিভানদের বাড়ির সামনে থেকে একটু এগোলেই বেশ কিছু স্ট্রিট ফুডের স্টল বসে। রুহি দিশাকে সেখানে নিয়ে যায়।
দিশা রুহিকে সেখানে নিয়ে যায়, গিয়ে দাঁড়ায় একটা ফুচকার স্টলের সামনে। কিছু হালকা আলো আর রাস্তার কোণে ফুচকার স্টল থেকে ভেসে আসছে ঝাল মশলার গন্ধ। দিশা বলল, মামা 2 প্লেট দিবেন, ঝাল বেশি হবে কিন্তু। রুহি দিশার কথায় খেয়াল দেয়নি। সে তখন নিজের ফোনে তোলা ছবি কিছু ঘেটে দেখছে। বিয়েতে তোলা তার সবগুলো ছবি ভালো হয়েছে, এই দেখে তার চোখে ঝিলিক খেলে গেল। দিশা ফুচকায় সাজানো প্লেটটা হাতে পাওয়ার সাথে সাথেই রুহিকে দেয় প্রথমে, তারপর নিজে একটা প্লেট নেয়। রুহি ফুচকায় প্রথম কামড় দিতে কেঁপে উঠল। ঝাল জিভের চারপাশে আগুন জ্বালিয়ে দিল। কিন্তু দিশা তো একের পর এক টপাটপ খাচ্ছে, মুখে বিন্দুমাত্র ঝালের ঝাঁজ নেই। রুহি ঠোঁট চেপে ঝালের ব্যথা লুকালো, কিন্তু চোখের কোণ লাল হয়ে উঠল, মুখমণ্ডল সামান্য লালচে রং ধারণ করলো। দিশা খেয়াল করে বলল, কোনো সমস্যা রুহি? ঝাল লাগছে নাকি? রুহি মাথা নাড়ালো, বলল, না আপু, ঝাল ফুচকাই তো টেস্টি। আর কিছু না বলে। তারপর খাওয়া শেষে দিশা বিল মিটিয়ে হালকা হাসি দিয়ে রুহিকে বলল, চলো বাড়িতে যাই। এই বলে বাড়িতে চলে যায় তানা। বাড়িতে ঢুকতেই দিশার ফোন বেজে উঠল। কথা বলতে বলতে সরে গেল অন্যদিকে রুহিকে রেখে। রুহি তখনও মুখে ঝালের দাহ নিয়ে দাঁড়িয়ে। ঝাল ক্রমেই ছড়িয়ে পড়ছিল মুখে। চারদিকে তাকিয়ে দেখে পানি নেই আশেপাশে। হঠাৎ চোখে পড়ল একটা ব্রেঞ্চের ওপর বেশ কিছু লম্বা বোতল রাখা। ঝালের চোটে কোনো কিছু না ভেবে বোতল থেকে সে ঢকঢক করে খেল। গলায় নামতে অদ্ভুত মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ল, সঙ্গে হালকা ঝাঁঝালো উষ্ণতা। জিভে দিয়ে নিজের ঠোঁট বোলালো সে, ভালো লাগলো। তাই আবার খেলো, কিন্তু অল্প সময়ের মধ্যে চোখের পাতা ভারী হয়ে এলো, মাথা হালকা হয়ে গেল, আর পায়ে মাটি নেই এমন লাগছিল তার। রুহি টলতে টলতে সামনে এগিয়ে গিয়ে একটা গাছের গুঁড়িতে হেলান দিল। উপর থেকে কিচিরমিচির শব্দ শুনল সে। সেই সময় উপরে মাথা উঁচু করে তাকে দেখলো আর বলল, গাছের ডালে পাখির বাসা। তার চোখে শিশুসুলভ উচ্ছ্বাস ফুটে উঠল। তার মস্তিষ্কে বলল, পাখিটাকে পেরে আন। এই কথা নিজের মনে ফিসফিস করলো সে। যেই ভাবা সেই কাজ, অমনি সিদ্ধান্ত নিয়ে ফেললো গাছে উঠবে সে। ডানপিঠে স্বভাবের রুহি জানে গাছে উঠতে, তাই কোনো অসুবিধা হলো না তার। অল্প সময়ে ডাল বেয়ে উপরে উঠে একটা মোটা ডালে বসে পড়ল ফাজ হলে। পাখির বাসার দিকে হাত বাড়াতেই যাবে, এমন সময় নিচ থেকে ধমকে সুরে গলা ভেসে এলো, রুহি! নিচে তাকিয়ে দেখে ঋতিব দাঁড়িয়ে, মুখে উদ্বেগ আর বিস্ময়ের স্পষ্ট মিশ্র ছাপ। নিজের ঘরে যাবে বলে বের হয়েছিল, কিন্তু বেরিয়ে এই নমুনা দেখতে পেল। ঋতিব চেঁচিয়ে বলল, রাত বিরাতে গাছে উঠছ কেন? পাগল হয়ে গেছ? রুহি চোখ কুঁচকে নিচের দিকে তাকালো। ঋতিবকে কিছুক্ষণ দেখে মাথা দুলিয়ে হাতের আঙুল দিয়ে গুনে গুনে বলল, ও মা, এতগুলো স্যার? একটা, দুটো, তিনটে? ঋতিব ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করলো। মাতাল রুহির কথা বুঝতে না পেরে বলল, নামো তাড়াতাড়ি, না হলে থাপ্পড়ে সব দাঁত ফেলবো মেয়ে। রুহি নিচের দিকে তাকিয়ে নামতে দ্বিধা করলো, আর গাছকে জড়িয়ে ধরে বলল, আপনি এত নিচে কিভাবে গেলেন? আর আমি নামবো কিভাবে? না না বাবা, আমি নামবো না। ঋতিব দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ভুরু কুঁচকে রুহিকে দেখে। ভালোভাবে খেয়াল করে দেখলো রুহি নিচের মধ্যে নেই, তার ভারসাম্য হারিয়েছে। এই অবস্থায় নামতে গেলে যদি পড়ে যায়, রিস্ক নিতে চাইল না ঋতিব। তাই কিছু একটা ভাবলো মেয়েটাকে অনায়াসে সে ধরে নিতে পারবে, আর গাছটা বেশ উঁচু নয়। আপাতত তার মাথায় বুদ্ধি উদয় হলো, তাই হাত ছাড়িয়ে বলল, আস্তে করে লাফ দাও রুহি, এদিক ফিরে। রুহি এক পলক তাকালো ঋতিবের দিকে। আপাতত রুহি কি করছে কি হবে কিছুই জানে না, তাই কিছু না ভেবে লাফ দিল। ঋতিব আপোষে 2 হাতে জড়িয়ে নিল শরীরটা। ঋতিবের বাহুতে ধরা পড়ল লাজুক দেহটা। রুহি গলা জড়িয়ে ধরে রাখে আধো আধো খোলা চোখে। ঋতিব ছোট্ট শরীরটাকে 2 বাহুর সাহায্যে নিজের বুকের কাছে আগলে রাখলো। মাটি থেকে সামান্য উঁচুতে রুহির পা ঝুলছে। রুহি অবাক হয়ে বলল, এ বাবা, আমি কি আকাশ থেকে পড়লাম? এ শুনে রাগে গলা ভারী হয়ে উঠল ঋতিবের। ধমকে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট। কী করতে যাচ্ছিল জানো তুমি? রুহি ধমক শুনে কিছুটা কেঁপে ওঠে। ঠোঁট ফুলিয়ে ঋতিবের মুখোমুখি হয়ে বলল, আপনি আবার আমাকে বকছেন? কথাই বলবো না আপনার সাথে, এই কাটটি করলাম। ঋতিব হঠাৎই থমকে দাঁড়ালো। রুহি মুখের একটু কাছে আসায় এক অচেনা সুবাস তার শ্বাসে এসে ধাক্কা দিল অদ্ভুত, কিন্তু মিষ্টি তার চোখের দৃষ্টি কিছুটা সংকুচিত হলো। ব্যাপারটা বোঝার জন্য নাক টেনে নিল সেই স্মেলটা আবারও একবার, আর তারপরই হঠাৎ উপলব্ধি এলো, না, এ তো সাধারণ কিছু না। চোখের কোণে বিরক্তি আর বিস্ময়ের মিশ্র রেখা ফুটে উঠল। গম্ভীর স্বরে বলল, কী খেয়েছো তুমি আর কোথায় পেলে? রুহি এক মুহূর্ত অবাক হয়ে ঋতিবের দিকে তাকালো, তারপর ভারত বাচ্চার মতো ধীরে ধীরে আঙুল তুলে পেছনের দিকে ইশারা করলো। কাঁপা কাঁপা গলায় বলল,
ওখানে ওই ব্রেঞ্চটার পাশে কিছু পানির বোতল ছিল। তারপর আমি একটা বোতল নিয়ে খেলাম, কিন্তু পানিটা খুব মিষ্টি ছিল আর খুব টেস্টিও ছিল। আমি এমন পানি কোনোদিনও খাইনি। ঋতিভের রুহির দেখানো পাশটা দেখলাম, পরে ভুরু কুঁচকে গেল তার, দাঁতে দাঁত চেপে শক্ত করে বলল, আরে গাধা, যা পাও তাই খেয়ে নাও নাকি? ওটা পানি ছিল না, ওটা এক ধরনের ওয়াইন, মস্কাটো। রুহি ঋতিভের কোনো কথার কিছুই বুঝলো না। ওয়াইন শব্দটার মানে তার কাছে এখনো কেবল ধোঁয়াশা, কিন্তু যা বুঝলো তা হলো ঋতিভ রেগে গেছে আর তাকে ধমক দিচ্ছে। মুখটা সঙ্গে সঙ্গে ফুলে উঠল, চোখে জল টলমল করে উঠল। ঠোঁট কাঁপিয়ে প্রায় অভিমান ভরা স্বরে কাঁদো কাঁদো গলায় ঠোঁট উল্টে বলল, আমায় আর কেউ বকে না কখনো, শুধু আপনি বকেন, ধমকান কেন? এই বলে নিজের সমস্ত অভিমান মিশিয়ে হঠাৎ ঝুঁকে এসে কামড়ে দিল ঋতিভের ঘাড়ে। ঋতিভ এক মুহূর্তের জন্য চমকে উঠল, ব্যথায় চোখ ছিটকালো। ঋতিভ কিছু বলল না। অভিমান, নরম কান্নার হালকা উষ্ণ কামড় সব মিলে সে নিজের ভেতরে কোথায় আটকে গেল। রুহির নিঃশ্বাসের সাথে সেই মস্কোটার মিষ্টি সুবাস এখন তার ঘাড়ের চামড়ার সাথে মিশে যাচ্ছে। বাইরে কোথাও হয়তো বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দুজনের মাঝের আবহাওয়াটাই ছিল সবচেয়ে তীব্র। রুহি কামড়ে বিচের হাসি দিয়ে ঋতিভের গলায় নাক ঘষে অস্ফুটে বলল, বেশ হয়েছে। এরপর কিছু না বলে শুধু গভীর শ্বাস ফেলে ঋতিভ নিচু হয়ে রুহিকে পাজাগুলো করে তুলে নিল। পা দুটো ঝুলে রইল, আর তার দুই হাতের ভেতরে রুহির শরীর যেন কোনো অমূল্য জিনিসের মতো নিরাপদে আশ্রয় নিল। কোলে নেওয়ার ভঙ্গিটা ছিল অনেকটা স্নিগ্ধ।